আপনাকে একটা মেসেজ করছি। আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। সাক্ষ্য আইনের এই ক্লাসটাতে আলোচনা শুরু হবে 56 ধারা থেকে। আমরা সাক্ষ্য আইনের 1 থেকে 55 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি এবং 56 ধারা থেকে পড়া শুরু হবে। 56 থেকে 100 ধারা পর্যন্ত সামহাউ আমরা যেই ধারাগুলো পাই সেই ধারাগুলোতে মূলত প্রমাণ সম্পর্কে বলা আছে। তো আমরা এর আগে পড়েছিলাম বেসিক্যালি 1 থেকে 55 পর্যন্ত কিভাবে বা কোন কোন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক সেটাই প্রধানত পড়েছি 5 থেকে 55 ধারা পর্যন্ত। আর এরও পরে আমরা যে অংশে আসতেছি সেই অংশটা হচ্ছে প্রমাণ বিষয়ে, যে প্রমাণ কিভাবে উপস্থাপন করতে হয় বা কি কি প্রমাণ গ্রহণযোগ্য, ব্যাপারটা এরকম। তো আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। এটা হচ্ছে সাক্ষ্য আইনের ইনফ্যাক্ট দ্বিতীয় খণ্ড এবং 15টা প্রশ্নের মধ্যে 5-6টা প্রশ্ন এই 56 থেকে 100 ধারার মধ্যে থেকে আসে। যেহেতু অল্প কয়েকটা ধারা, এই অল্প কয়েকটা ধারা থেকে খুব মানে কোনো জায়গা থেকে যে কম প্রশ্ন আসে এরকম সুযোগ কম। কিছু কিছু জায়গা আছে যেখানে খুবই কম প্রশ্ন আসে বা ওখান থেকে প্রশ্ন তৈরি করা কঠিন। তো এই অংশের মধ্যে শুরুতেই আমরা এই চ্যাপ্টারের যে শিরোনাম, সেই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে প্রমাণ। এটা দ্বিতীয় খণ্ডের প্রধান শিরোনাম, প্রমাণ। এখানে প্রথমেই বলছে যে তৃতীয় অধ্যায়ের এটা পার্ট, এর প্রধান শিরোনাম হচ্ছে যেই সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই। যেই সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই। এখানে বলছে যে ধারা 56, বিচারকের দৃষ্টিগোচরে হইবার যোগ্য ঘটনা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট টু বি প্রুভড। যেই ফ্যাক্টটা দৃষ্টিগোচরে হবার মতো যোগ্য সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। বলছে যে আদালত যেই সকল ঘটনা বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন তা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এখন শুধু 56 ধারাটা পড়লে বিচারকের দৃষ্টিগোচরে হইবার যোগ্য ঘটনা কাকে বলে এইটা যথেষ্ট পরিমাণে বোঝা যায় না। ফলে 56 এবং 57 দুটো ধারা মিলিয়ে পড়তে হয়। আমরা 57 ধারাটার বর্ণনাটা দেখতে পারি। বলছে যেই সকল ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে, facts of which court must take judicial notice. আদালত নিম্নবর্ণিত ঘটনাগুলি বিচারক হিসেবে অবশ্যই অবগত হবেন যে, অর্থাৎ আদালত নিম্নবর্ণিত ঘটনাগুলো বিচারক হিসেবে তার নোটিশে থাকবে যে বাংলাদেশের আইনসমূহ এটা কিন্তু কোর্টে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। কথাটা বোঝেন এবার জয়নাল আবেদিন ভাই, বোঝা যাচ্ছে তো? বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করছে, তো সেই আইনটা যে প্রণীত হয়েছে সেই আইনটা কখনোই বিচারকের সামনে প্রমাণ করার প্রয়োজন নাই যে অমুক আইনের অত ধারায় এই কথাটা বলা আছে, এরকম কোন জিনিস প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ এটা আইনের বিষয়বস্তু। তাহলে এটা কি বিচারকের দৃষ্টিগোচরে বিচারক নেবেন? কেন নেবেন? যে এটা প্রমাণ করার প্রয়োজন নাই। এরপর 2 নাম্বারটা বাতিল। 3 নাম্বার বলছে সামরিক বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ, এটাও আদালতে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। 4 নাম্বার বলেছে বাংলাদেশের অন্তর্গত এলাকা সমূহের উপরে প্রযোজ্য আইন প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত কোনো আইন সভা সম্পর্কে, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভা, যারা কিনা আইনটা প্রণয়ন করে। তো এই আইন প্রণয়নকারী সংস্থা সম্পর্কে এইটার প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত যখন কোনো আইনসভা থাকে, সেই আইনসভা সম্পর্কেও বিচারক কি করবেন? জুডিশিয়াল নোটিসে নেবেন। বিচারক তার নিজের দৃষ্টিগোচরে নেবেন, বিচারক তার নিজ বিবেচনায় নেবেন। 6 নাম্বার বাংলাদেশের আদালত সমূহের সমস্ত সিলমোহর, মানে কি কুমিল্লা জেলার কোন সহকারী জজের
দেওয়া সিল, তার সিগনেচার, এইটা বরগুনা জেলার একজন বিচারক সেটা প্রমাণ করতে বলবেন না, যেটা প্রমাণ করেন যে এটা কুমিল্লা জেলার সহকারী জজের কোনো জিনিস, এটাও কি বিচারক দৃষ্টিগোচরে নেবেন, জুডিশিয়াল নোটিসে নেবেন। তারপরে বলছে নৌ বিভাগ এবং জাহাজ চালনা সম্পর্কিত এবং লেখ্য প্রামাণিক আওতাধীন আদালত সমূহের সমস্ত সিলমোহর এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সমস্ত সিলমোহর ব্যবহার করিবার ক্ষমতাপ্রাপ্ত যে কোনো লোক, মানে মূলত সরকারি কর্মচারীরা এটা পারেন। 7, বাংলাদেশে কোনো সরকারি পদে কারো যোগদানের বিষয়ে যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়, কোন সরকারি পদে যোগদানের ব্যাপারে যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়, তবে সেই পদে যোগদানকারী লোকের নাম, উপাধি, ধর্তব্য কাজ এবং স্বাক্ষর। সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয় এরকম কোন ব্যক্তির নিয়োগ আপনাদের চোখের সামনে আছে? সহকারী জজ হিসেবে যারা নিযুক্ত হয় তাদের নামটা কি সরকারি গেজেটে প্রকাশিত হয় না? এই সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার মাধ্যমে কারো যোগদানের বিষয়ে যে নোটিশটা আসে, সেই যোগদানের সম্পর্কে অথবা যোগদানকারী লোকের নাম সম্পর্কে অথবা তার উপাধি সম্পর্কে অথবা ধর্তব্য কাজ এবং স্বাক্ষর সম্পর্কে, এটাও কি জুডিশিয়াল নোটিসে নেবেন। এরকম সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র কিংবা রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা, মানে কি সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র, রাইট? সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র কিংবা রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা। এখন সরকার কি, বাংলাদেশের সরকার কি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে? দেয়নি। তাহলে ইসরায়েলের জাতীয় পতাকা এটা কি বিচারক জুডিশিয়াল নোটিসে নেবেন? এটা কি অলরেডি প্রমাণিত বিষয় হিসেবে নেবেন? ওই দেশের প্রধানমন্ত্রী এটা কি জুডিশিয়াল নোটিসে নেবেন? নেবেন না। ওই দেশের প্রধানমন্ত্রীর অস্তিত্ব এটাও নেবেন না। তাহলে সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র কিংবা রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা নেবেন তাদেরটা যারা সরকার কর্তৃক স্বীকৃত, তা বাদে অন্য কারো না। এরকম ভাবে সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ এবং সরকারি গেজেটে বিজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, উপবাস, ছুটি সমূহ। সময়ের বিভাগসমূহ মানে কি জানেন তো? মানে হচ্ছে ধরেন যে কোনো এক লোক কলকাতায় একটা অপরাধ সংগঠিত করলো, বাংলাদেশের লোক, সেইটা কলকাতার টাইম অনুযায়ী বাংলাদেশে যদি এখন 7:30 বাজে, কলকাতায় তাহলে কয়টা বাজে? 7টা বাজে, আধা ঘন্টা লেটে ওখানে সন্ধ্যা হয়, সূর্য অস্তমিত যায়। ওকে, তাহলে ওই দেশে করা বাংলাদেশি কোন লোকের কাজের যে টাইমিং বলছে কলকাতার স্থানীয় সময় এতটা, সেইটা সম্পর্কে আদালত দৃষ্টিগোচরে নেবেন। এইটা নিয়ে বলবেন না যে ওইটা আদতেই 7:30 ছিল কিনা বা 7টা ছিল কিনা এটা প্রমাণ করো, এইটা বলবেন না। ওকে, তারপরে বাংলাদেশের অন্তর্ভুক্ত ভূখণ্ড সমূহ, এরকম ভাবে বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা এবং অবসর হওয়া, মানে কোনো রাষ্ট্রের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ বাঁধা যায় তাহলে সেক্ষেত্রেও এটা দৃষ্টিগোচরে নেবেন যে এই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিরোধ চলছে। এরকম আদালতের সদস্যগণ এবং অফিসারগণের এবং তাদের সহকারী এবং অধীনস্থ অফিসারগণের, কাদের? আদালতের সদস্যগণ, অফিসারগণের, অধীনস্থ অফিসারগণ, কেরানীগণ, আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য অফিসারগণের এবং আইন অনুযায়ী আদালতে হাজির হইয়া মোকদ্দমা পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত সমস্ত লোকেদের নাম। মোকদ্দমা পরিচালনা ক্ষমতাপ্রাপ্ত সমস্ত লোক কারা? আইনজীবী, অ্যাডভোকেট মোকদ্দমা পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত লোক, তাই না? আচ্ছা, স্থল বা সমুদ্রপথের নিয়মাবলী, এটা 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্ট থাকলেও এখানে দুটো বাতিল সেই হিসেবে পাওয়া যায় হচ্ছে 11টা ক্ষেত্রের উল্লেখ আছে, কিন্তু 11টা ক্ষেত্রের মধ্যে আবার অনেক কিছু উল্লেখ আছে। যেমন
সরকারি গেজেটে কোনো ব্যক্তির যোগদান, সেই যোগদানকারীর স্বাক্ষর, সেই যোগদানকারীর পদবি, তাহলে ওগুলোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এখানে 2টা বাতিল হয়ে 13টার মধ্যে আসলে 11টা পয়েন্ট বা ক্ষেত্র বা পয়েন্ট পাওয়া যায়। সেটা মনে রাখতে হবে একটু, বলা যায় না এগুলো থেকে প্রশ্ন আসলে তো বিপদ না। তারপরে বলছে যে উপরোক্ত সমস্ত ক্ষেত্রে এবং সাধারণ নিয়মে প্রকাশিত ইতিহাসে, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে আদালত উপযুক্ত রেফারেন্স পুস্তক বা দলিল দিয়া সাহায্য গ্রহণ করতে পারেন। কোন ঘটনা বিচারকের দৃষ্টিগোচরে নেবার জন্য কেউ যদি আদালতের নিকট দাবি জানায় এবং তবে যে লোক দাবি জানাবে সে উক্তরূপ প্রয়োজনীয় পুস্তক বা দলিল উপস্থাপিত না করা পর্যন্ত, কোন ঘটনা বিচারকের দৃষ্টিগোচরে নেবার জন্য কেউ যদি আদালতের নিকট দাবি জানায়, তবে যেই লোক দাবি জানাবে সে উক্তরূপ প্রয়োজনীয় পুস্তক বা দলিল উপস্থিত না করা পর্যন্ত আদালত সেই ঘটনা দৃষ্টিগোচরে নিতে অস্বীকার করতে পারেন। মানে কি? আচ্ছা, আমরা তার আগে 57 ধারাটা মানে 56 ধারাটা আরেকবার দেখি। বলেছে বিচারকের দৃষ্টিগোচরে হবার যোগ্য ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই। আদালত যে সকল ঘটনা বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নেবেন তা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড বি প্রুভড। আগে নো বলেছে, নিড বি প্রুভড মানে নো নিড টু বি প্রুভড। তার মানে এইখানে অনেকগুলো বিষয় বলেছে যে বিচারকের দৃষ্টিগোচরে আসতে পারে, ইংরেজিটা হচ্ছে জুডিশিয়াল নোটিস, জুডিশিয়াল নোটিসে আসতে পারে এমন কোন বিষয়বস্তু প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, প্রথম কথা। তারপরে 57 ধারায় বিচারক কোন কোন জিনিসগুলো অবশ্যই দৃষ্টিগোচরে নেবেন তার একটা তালিকা দেওয়া আছে, মাস্ট নিতেই হবে তাকে। বাংলাদেশের আইনসমূহ, এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো সবই কি করবেন? বিচারকের দৃষ্টিগোচরে, বিচারক তার দৃষ্টিগোচরে নেবেন, নিতে বাধ্য উনি। সেটার তালিকা দেওয়া আছে 13 নম্বর সিরিয়াল পর্যন্ত, যার মধ্যে 2টো বিষয় বাতিল হওয়ার কারণে 11টা ক্ষেত্রের পরিচয় পাওয়া যায়। এবং শেষের প্যারায় এসে বলছে যে ওই বিষয়গুলো বাদেও কেউ যদি কোনো কিছু দাবি করে যে এটাও জুডিশিয়াল নোটিসে নেওয়া প্রয়োজন আদালতের, আদালত কেন এটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করার কোনো বিষয় নয়, এটা জুডিশিয়াল নোটিসে নেওয়ার মতো একটা বিষয়, তাহলে আদালত সেটা বিবেচনা করবে যে এটা জুডিশিয়াল নোটিসে নেবেন কি নেবেন না। এটাই শেষ প্যারার বক্তব্য। অর্থাৎ আদালত অবশ্যই দৃষ্টিগোচরে নেবেন যে বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলোর বাইরে কোনো একটা পক্ষ যদি দাবি করে যে এটাও জুডিশিয়াল নোটিসের অন্তর্ভুক্ত হওয়া উচিত, তাহলে সেই বিষয়টাও আদালত জুডিশিয়াল নোটিস আকারে নেবেন। ক্লিয়ার আশা করি কথাটা। আচ্ছা, এরও পরে তাহলে 56 আর 57 দুটো মিলে একসাথে পড়তে হবে। প্রথমত, বিচারকের দৃষ্টিগোচরে নেবার যোগ্য ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নাই, আর যেগুলো মাস্ট টেক জুডিশিয়াল নোটিস, অবশ্যই কোর্ট জুডিশিয়াল নোটিস আকারে নেবে, সেরকম 11টা ক্ষেত্র বলা আছে। এরও বাইরে কোনো পক্ষ যদি কোনো কিছু বলে যে এটাও বিচারকের দৃষ্টিগোচরে নেওয়া কর্তব্য, এটা আমার কোনো পক্ষ হিসেবে আমার প্রমাণের কোনো দায় নাই, তখন আদালত সেটা নিতে অস্বীকার করতে পারেন বা সেটা নিয়ে কথাবার্তা বলতে পারেন। 58 ধারায় বলছে স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই। কি বলছে? ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড। যেটা স্বীকৃত ঘটনা, কি ইংরেজিতে ফ্যাক্টস, এমন ধরনের ফ্যাক্ট যা কিনা অ্যাডমিটেড। অ্যাডমিটেড শব্দটা কোথা থেকে এসছে? অ্যাডমিশন থেকে এসছে। যা কিনা স্বীকৃত,
পক্ষগণ কর্তৃক স্বীকৃত, সেটা কি প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। বলছে কোন মোকদ্দমায় পক্ষগণ বা তাদের প্রতিনিধিগণ যদি কোনো ঘটনা মোকদ্দমার শুনানির সময় স্বীকার করতে সম্মত হয়, কোন মোকদ্দমার পক্ষগণ বোথ পার্টিস বা তাদের প্রতিনিধিগণ, মানে বোথ পার্টিজ এর প্রতিনিধি, যদি কোনো ঘটনা মোকদ্দমার শুনানির সময় স্বীকার করতে সম্মত হয়, কিংবা শুনানির পূর্বেই যদি তারা স্বহস্তে লিখিয়া স্বীকার করতে সম্মত হয়, শুনানির পূর্বেই উভয়ে লিখে সম্মত হইল যে আমরা এই এই বিষয়ে একমত, এই বিষয়ে আমাদের উভয়ের স্বীকৃতি প্রদান করা আছে, তাহলে কিংবা ওই সময় বলবৎ কোনো নিয়ম বা পক্ষগণের কোনো আর্জি ইত্যাদি অনুযায়ী, আর্জির পরে ইত্যাদি মানে জবাব, হ্যাঁ, আর্জি বা জবাব অনুযায়ী যদি উহা পক্ষগণের দ্বারা স্বীকৃত বলিয়া বিবেচিত হয়, তবে সেই ঘটনা প্রমাণ করিবার কোনো প্রয়োজন নেই। শিরোনামটি কি? স্বীকৃত ঘটনা প্রমাণ করিবার প্রয়োজন নাই, যেটা অ্যাডমিটেড। প্রথমত, মামলার উভয় পক্ষ তারা যদি কোনো বিষয় বলে যে এই বিষয়টা স্বীকৃত, আমি কমন উদাহরণ দেই একটা মামলার, কি পারিবারিক খোরপোশের মামলার, এতবার বললাম, আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। হোসনে আরা বেগম কি করেছিল? তার স্বামীকে তালাক দিয়েছিল, তারপরে সে মামলা করেছে তার নাবালিকা কন্যা সন্তান তার জন্য খোরপোশ দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছিল। সে বলল যে আমার বিয়ে হয়েছিল, তারপরে বাচ্চা হয়েছে 2 বছর পর, তারও 2 বছর পর আমাদের তালাক হয়ে গেছে। তখন আমি যেহেতু অন্য কোথাও বিবাহ করি নাই, আমার যেহেতু সংসার চালানোর খরচ নাই, আমি নিজে যেহেতু কোনো কর্ম করি না, আমি একজন দরিদ্র ফ্যামিলির সন্তান, এখন পিতামাতার ঘরে বসে আমি চলছি, এই অবস্থায় বাচ্চার খরচ দেওয়ার জন্য বাচ্চার যিনি পিতা, ঔরসজাত পিতা, তার প্রতি দাবি যেন বাচ্চার খরচের টাকাটা দেয়। তাহলে বাদী আর্জির মাধ্যমে কিছু কিছু বিষয় বলে দিল না, কিছু কিছু বিষয় অ্যাডমিট করলো ঘটনার বর্ণনার মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে, তাই তো? তাহলে এটা অ্যাডমিশন হলো। তো এই অ্যাডমিশনের বিষয়টা, অর্থাৎ বাদীর আর্জিতে বর্ণিত ঘটনাবলী যখন বিবাদী স্বীকার করে নিল যে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছিল, বাচ্চাও হয়েছিল, এটাও ঠিক আছে, আমাদের তালাক হয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু উনি যে দাবি করলেন খোরপোশ দেই না বা খরচ দেই না বাচ্চার, কথাটা একদম ডাহা মিথ্যা কথা, আমি তো নিয়মিত খরচ দিয়ে আসছি, আমাকে হয়রানি করার জন্য এগুলো করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই রকম কথা যখন কিনা বিবাদীও বলছে যে আমাদের বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছিল, তালাক হয়েছে, তার মানে কি বাদীর আর্জি এবং বিবাদীর জবাব উভয়ের বক্তব্যের মধ্য দিয়ে এটার সত্যতা প্রতিপাদন হয়েছে, উভয়েই সেটা সহমত হয়ে স্বীকৃতি প্রদান করেছে। তাহলে এটা কি? এটা এমন একটা স্বীকৃত ঘটনা যেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আদালত এটার প্রমাণ করতে বলবেন না, আদালত বাদীকে ডাইকা বলবেন না তোমার যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চা যে তোমার স্বামীরই, এটা প্রমাণ করো, তুমি যার কাছে দাবি করতেছো। আদালত এটা বলবে না যে তোমার যে তালাক হয়েছিল এটা প্রমাণ করো, কারণ এই তালাকের বিষয়টা, বিয়ের বিষয়টা, বাচ্চা হওয়ার বিষয়টা বাদী এবং বিবাদী তারা উভয়েই স্বীকার করে নিয়েছেন। সো এইটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, স্বীকৃত ঘটনা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তারপরে অন্য একটা ছোট্ট কথা আছে, কথাটা হচ্ছে, আচ্ছা ইংরেজিটা এই যে এগ্রি টু অ্যাডমিট, অনেক সময় এরকম হয় যে বাদী তার আর্জি এবং বিবাদী তার জবাবে মাধ্যমেও বক্তব্যের মিল পাওয়া যেতে পারে, স্বীকৃত ঘটনার হদিস পাওয়া যেতে পারে, অথবা মোকদ্দমা শুনানির সময় স্বীকার করতে সম্মত হয়েছে উভয়ে লিখিতভাবে বা মৌখিকভাবে। বলছে যে এগ্রি টু অ্যাডমিট এট দ্য হিয়ারিং অর হুইচ বিফোর দ্য হিয়ারিং দে এগ্রি টু অ্যাডমিট বাই অ্যান এনি রাইটিং আন্ডার দেয়ার হ্যান্ডস। আচ্ছা, নিজ স্বহস্তে এটা হতে হবে। তবে আদালত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা অনুযায়ী কোন স্বীকৃত ঘটনার অন্যবিধ প্রমাণ চাইতে পারেন, প্রোভাইডেড দ্যাট
The court may, in its discretion, require the facts admitted to be proved otherwise than by such admissions. কি আমরা পড়েছিলাম না, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, কত ধারা? 31 ধারা। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, ওইটা প্রমাণ হিসেবে ধরে নেবেন। বলছেন যে স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, বাট আদালত চাইলে ওটার প্রমাণ চাইতে পারেন, কারণ ওইটা কোনো চূড়ান্ত প্রমাণ না। ঠিক আছে? আদালত চাইলে ইন ইটস ডিসক্রিপশন, তার ইচ্ছাধীন ক্ষমতা বলে বলতে পারে যে আসলে এই বাচ্চাটা তোমাদের অথবা তালাক হয়েছিল, এটার প্রমাণটা দেখাও দেখি, চাইতে পারে। এটা ডিপেন্ড করছে মামলার ফ্যাক্ট যদি অতদূর ডিমান্ড না করে, তাহলে ওই রকম চাহিদা না থাকলে করবে না, সিম্পল। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা এই পিডিএফ এ সুন্দর করে আমি যে গল্পটা বরাবর আপনাদেরকে বলি, একই গল্প, একই মুরগি বহুবার জবাই করেছি। সেই গল্পটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 56, 57, 58 তিনটাতেই বলেছে কি, শুরুতেই বলে নিয়েছে যে কোন কোন জিনিসগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। কোন কোন জিনিসগুলো? বিচারকের দৃষ্টিগোচরে নেওয়ার বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই এবং স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই। 56, 57তে বিচারকের দৃষ্টিগোচরের বিষয়টা বলা আছে, আর 58তে আইসা অ্যাডমিটেড বিষয় বা স্বীকৃত বিষয় সম্পর্কে বলা আছে। অন্যান্য জিনিস প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু কোনগুলো প্রমাণ করার প্রয়োজন নাই সেটাকে আলাদা করে নিলে বাকি দুনিয়ার সবকিছু প্রমাণ করার প্রয়োজন আছে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কম বেশি। তাহলে প্রথম তিনটা ধারায় দুইটা বিষয়ের প্রমাণ করার প্রয়োজন নাই সেটা বলে নিয়ে এবার চতুর্থ অধ্যায়ে চলে এসছে, সেখানে বলছে মৌখিক সাক্ষ্য, চতুর্থ অধ্যায়ের প্রধান শিরোনাম। তাহলে ওই তিনটা ধারা নিয়ে 3 নম্বর অধ্যায়ে, এবার চতুর্থ অধ্যায়ে মাত্র দুটো ধারা বলছে মৌখিক সাক্ষ্য। ধারা 59 বলছে মৌখিক সাক্ষ্য কর্তৃক ঘটনা প্রমাণ, প্রুফ অফ ফ্যাক্টস। কি ফ্যাক্টস? মানে ঘটনার প্রমাণ, বাই ওরাল এভিডেন্স। যে কোনো ঘটনার প্রমাণ ওরাল এভিডেন্স কর্তৃক দেওয়া যাবে। বলছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত ঘটনা মৌখিক সাক্ষ্য কর্তৃক প্রমাণ করা যাবে। কিসের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু ব্যতীত। দলিলের বিষয়বস্তু ব্যতীত সব কিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এরপরে বলছে, ওটা এক লাইনেই শেষ, মৌখিক সাক্ষ্য শিরোনামে 60 ধারায় বলছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, সরাসরি দিতে হবে। বলছে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ অর্থাৎ কি বলছে? সাক্ষ্যে উল্লেখিত ঘটনা যদি দেখা যাইতে পারে তবে যে সাক্ষী বলবে যে সে উহা দেখিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। সাক্ষ্যে বর্ণিত ঘটনা যদি শোনা যাইতে পারে তবে যে সাক্ষী বলিবে যে সে উহা শুনিয়েছে তাহার সাক্ষ্যই দিতে হবে। সাক্ষ্যে বর্ণিত ঘটনা যদি অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোনো উপায়ে উপলব্ধি করা যাইতে পারে তবে যে সাক্ষী বলিবে যে সে উহা সেই ইন্দ্রিয় দ্বারা সেই উপায়ে উপলব্ধি করিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হইবে। If it refers to a fact which could be perceived, মানে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হচ্ছে, by any other sense or in any other manner, it must be the evidence of a witness who says he perceived it by that sense or in that manner. যে বলল যে আমি এইভাবে ইন্দ্রিয় দ্বারা বুঝতে পেরেছি। তারপরে বলছে সাক্ষ্যে বর্ণিত বিষয় যদি কারো অভিমত কিংবা অভিমতের ভিত্তিতে হয় তবে যে লোক সেই ভিত্তিতে সেই অভিমত পোষণ করেন তাকেই সাক্ষ্য দিতে হবে। আচ্ছা, আমরা পরের অংশটুকু পরে পড়ছি। তার মানে মূল কথাটা হচ্ছে যে আপনি আদালতে সাক্ষী দিতে গেলেন, সাক্ষী দিতে গিয়ে বললেন
যে আমার ছোট ভাই সে তখন আমার পাড়ার মোড়ে চা খাচ্ছিল, ওইখানে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আমার ছোট ভাই দেখেছে, সকাল 10টার সময়কার ঘটনা। রাতে যখন আমি চাকরি থেকে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে সেই গল্পটা আমি শুনলাম। এরকম বিজ্ঞের মতো মাথা ঝাঁকায় ঝাঁকায় যদি আদালতে ভাইয়ের গল্প এনে আদালতে শুনান, আদালত ছিটে শুনবে না। কি করতে হবে? ওই ছোট ভাইটাকেই আসতে হবে, কারণ ওই ছোট ভাইটা ঘটনা দেখছে। ছোট ভাই ঘটনা দেখছে, আপনি নিজের চোখে দেখেন নাই, আর ছোট ভাই গল্প করছে, সেই গল্প শুনে আপনি আদালতে সাক্ষী হিসেবে হাজির হয়ে গেছেন, হবে? তাহলে যিনি, যেই ঘটনা প্রত্যক্ষ করা যায়, যিনি প্রত্যক্ষ করেছেন তিনি আসবেন। অন্য কেউ দেখেছে, সেই দেখার গল্প আমি শুনেছি, তারপরে আসি আমি গল্প বলিয়াছি, এইরকম গল্প কোর্টের শোনার সময় নাই। আমার ভাই ওই পথ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ডাস্টবিন থেকে ভয়ানক পচা দুর্গন্ধ পেল। আমরা এরকম পচা দুর্গন্ধ গত 20 বছরে একবারও পাই নাই। আমার ভাই এইভাবেই বর্ণনা করলো। পরে দেখা গেল যে সেখানে একটা মানুষের গলিত লাশ সেই ডাস্টবিনে। তাহলে আবারও আপনি ভাইয়ের গল্প বলছেন, গন্ধ, ভাই এই গন্ধ শুকেছে, সেই গন্ধ শুকার গল্প আপনি শুনে গিয়ে কোর্টে বলতেছেন, হবে? হবে না। আপনার ওই বাইকেই যেতে হবে। আবু বক্কর সিদ্দিক ভাই, আবু বক্কর সিদ্দিক ভাই, ওনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে তোলেন, ঘুমিয়ে গেছেন। আমার লেকচার এতই খারাপ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। মানে এরকম ঘুম আমিও একদিন ঘুমাইছি না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি ঘুমাইছিলাম। এমন খারাপ দশা ছিল। হাউএভার, তাহলে মৌখিক সাক্ষ্য কি? অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রথম কথা বলেছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া, দলিলের বিষয়বস্তু ছাড়া সব জিনিস মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে। আপনি যদি একটা মিথ্যা মামলাও করেন, মিথ্যা মামলা করার সময় আপনি 4জন সাক্ষী সাজায় নিয়ে গেলেন, সেই সাক্ষীগুলো খুব সুন্দর করে মিথ্যা কথাগুলো সুন্দর করে বলল আদালতে, মৌখিকভাবে সাক্ষ্য দিল। তো ওই মিথ্যা মৌখিক সাক্ষ্যের উপরেই একজনের বিরুদ্ধে আপনি প্রমাণ আনতে পারবেন যে ওই বেটা আমারে ঘুষি মারছিল। বুঝছেন? মৌখিক সাক্ষ্য এত স্ট্রং। কিন্তু ওই 4জন লোক, 4জন সাক্ষী কিন্তু 4জন 4 জায়গায় ছিল। কেউ দিনাজপুরে ছিল, কেউ রংপুরে ছিল, কেউ পঞ্চগড়ে ছিল, কেউ চট্টগ্রামে ছিল। ঢাকায় এসে বললো, না না, আমরা তখন ঢাকা ফার্ম গেটে রাস্তার উপরে দাঁড়াইছিলাম, কেবলই বাস থেকে নামলা 4জন একসাথে, তখনই এই ঘটনাটা ঘটেছে। 4জনই কিন্তু মিথ্যা কথা বললো। কিন্তু মৌখিক সাক্ষ্য কি বলেছে? দলিলিক সাক্ষ্য বাদে সমস্ত ঘটনা, অল ফ্যাক্টস কি মুখের সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। কিন্তু সেই মুখের সাক্ষ্য কে দেবে? যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনা নিজের চোখে দেখেছেন, যিনি ঘটনা নিজের কানে শুনেছেন, যিনি নিজের নাকে গন্ধ শুকেছেন, অথবা যে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পেরেছেন, তিনি নিজে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, তার মানে সরাসরি হতে হবে, ডিরেক্ট হতে হবে। এই ধারার সাথে এখন কোন ধারাটা স্মরণ করবেন বলেন তো? ধারা 32 এবং 33। যেই সমস্ত লোককে সাক্ষী হিসেবে তলব করা যায় না, তাহাদের বিবৃতির প্রাসঙ্গিকতা বা তাদের বিবৃতি। মৃত লোক, নিখোঁজ লোক, উনি কি ডিরেক্ট সাক্ষ্য দিচ্ছেন? ডিরেক্ট সাক্ষ্য দিচ্ছেন না, কিন্তু উনি নিজে মুখে একটা কথা বলে গেছিলেন। তাহলে সেই মৌখিক কথা, মানে মৌখিক সাক্ষ্য ডিরেক্ট না হয়েও, ইনডিরেক্ট হয়েও, বা তার উপস্থিতি মানে উপস্থিত মানে না হওয়া সত্ত্বেও, সেটা কি হচ্ছে? সেটা একটা গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে গৃহীত হচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে কথাগুলো। আচ্ছা, এরও পরে এই ধারাতেই আরো কিছু বক্তব্য বলা আছে। বলছে, বিশেষজ্ঞের অভিমত সম্বলিত গ্রন্থ যদি সাধারণভাবে বাজারে বিক্রয় হয়, সেই ক্ষেত্রে সেই অভিমত এবং যে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত তা প্রমাণের জন্য সেই গ্রন্থ উপস্থাপন করা যেতে পারে, যদি সেই গ্রন্থ প্রণেতার মৃত্যু হয়ে থাকে অথবা যদি তার সন্ধান না পাওয়া যায়। এখানে কিছু আবার কিছু শর্ত দিয়েছে।
আবার যদি তিনি সাক্ষ্য দিতে অসমর্থ হইয়া থাকেন, এই অসমর্থের কথা বলা ছিল না 32 ধারায়, অক্ষম বা অযোগ্য ব্যক্তি, অথবা যদি তাকে সাক্ষী হিসেবে হাজির করিতে এরূপ বিলম্ব এবং ব্যয় হয় যাহা আদালত অযৌক্তিক বলিয়া বিবেচনা করেন। এখন 60 ধারার ব্যতিক্রম হিসেবে আপনি 32-33-এর কথা বলতেই পারেন, বাট এই ধারার মধ্যেই সেই সমস্ত কথাবার্তা বলা আছে না নাই? আছে, মানে এগুলো শর্ত সাপেক্ষে কথা বলেছে। ক্লিয়ার? ইহা ব্যতীত মৌখিক সাক্ষ্যে যদি দলিল ভিন্ন অপর বস্তুর অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়, তবে আদালত উপযুক্ত মনে করলে সেই বস্তু আদালতের পরিদর্শনের জন্য হাজির করার নির্দেশ দিতে পারেন। শেষ। তাহলে 59-60 মৌখিক সাক্ষ্য, ওইটার শিরোনাম 59 ধারার, আর মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, এটা হচ্ছে 60 ধারার শিরোনাম। পরপর দুটো ধারা। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়। এখানে একটা ছোট্ট আলোচনা বলা হচ্ছে যে মৌখিক সাক্ষ্য প্রসঙ্গে ধারা 59 পড়ে আসলাম। দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত ঘটনা মৌখিক সাক্ষ্য কর্তৃক প্রমাণ করা যাইতে পারে। এর মানে হলো দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। 59 ধারাটাকে যদি আরেকটু উল্টো ভাবে লেখেন তাহলে কি হয়? দলিলের বিষয়বস্তু ছাড়া সব ঘটনা, সবকিছু মৌখিকভাবে প্রমাণ করা যায়। তাহলে দলিলের বিষয়বস্তু কি পারা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো দলিল প্রসঙ্গে কোনো বিচার্য বিষয় দলিল দিয়ে প্রমাণ করতে হয়, এর কোনো ব্যত্যয় ঘটার সাধারণভাবে সুযোগ নাই। যদিও দলিলের ক্ষেত্রেও মাঝে মাঝে মৌখিক সাক্ষ্যের প্রয়োজন পড়ে, সেটা সম্পর্কে ব্যতিক্রম বা আলোচনা আছে আমাদের পরে, সেটা দেখবো আমরা। তাহলে দলিল প্রসঙ্গে প্রথম যে ধারাটা দেখবো আমরা, কি বলছে ধারা 61। প্রথমে বলছে শিরোনামটা দলিলের বিষয়বস্তু প্রমাণ। বলছে প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। বলছে কোন দলিলের বিষয়বস্তু কি করা যেতে পারে? প্রাথমিক সাক্ষ্য কিংবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে। The contents of documents may be proved either by primary or by secondary evidence. Primary or by secondary evidence. প্রাইমারি মানে হচ্ছে খোদ সেই দলিলটা, যেই দলিলটা নিয়ে কথা হচ্ছে, অ্যাকচুয়াল দলিলটা। আর ওইটাই যদি আপনি অন্য কোনো ভাবে রিপ্রোডিউস করেন, অন্য কোনো ছবি তোলেন, ফটোকপি করেন, তখন সেটা সেকেন্ডারি এভিডেন্স হলো। তো কি বলছে? বলছে যে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কোন দলিলে বিষয়বস্তু প্রমাণ করার ক্ষেত্রে হয় সেই মূল দলিলটাই সরাসরি হাজির করতে হবে, নয়তো ওইটার কোনো মাধ্যমিক কায়দায় ওইটার কোনো কপি হাজির করতে হবে। এখন কোনগুলোকে প্রাথমিক বলবে, কোনগুলোকে মাধ্যমিক বলবে, কিভাবে বলবে, কখন কোন শর্তে, সেটা সম্পর্কে আমাদের কিছু জ্ঞান অর্জন জরুরি। তো পরীক্ষায় যদি আসে যে দলিল সংক্রান্ত কয় রকম সাক্ষ্য হয়, তাহলে দুই রকম দলিল সাক্ষ্য হয়। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, ইংরেজিতে যাকে প্রাইমারি এভিডেন্স বলে, আর এটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। গৌণ সাক্ষ্যের আরেকটা বাংলা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, ইংরেজিতে এটাকে বলা হয় সেকেন্ডারি এভিডেন্স। এর মধ্যে মাধ্যমিক সাক্ষ্য আবার 5 রকম হয়, সেটা নিয়ে আমরা আসছি। আমরা 62 ধারাটা সবার আগে পড়ব। 62 ধারার শিরোনাম হলো প্রাইমারি এভিডেন্স। তাহলে প্রথমে কি পড়লাম আমরা? প্রথমে পড়লাম যে দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য ও প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।
প্রথম ধারায় এই একটা লাইনই কথা শেষ। দ্বিতীয়ত বলছে যে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, এইটার ডিটেইল বলছে যে প্রাথমিক সাক্ষ্যের অর্থ হলো সংশ্লিষ্ট দলিলটাই আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা। প্রাইমারি এভিডেন্স মিন্স দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। বলছে কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেক খণ্ডই এই দলিলের প্রাথমিক সাক্ষ্য। কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেকটা খণ্ডে এই দলিলের প্রাথমিক সাক্ষ্য। কোন দলিল যখন প্রতিলিপি সহ সম্পাদিত হয়, মানে কার্বন কপি সহ সম্পাদিত হয় এবং প্রত্যেকটি প্রতিলিপি পক্ষগণের মধ্যে একজন বা কয়েকজন মাত্র কর্তৃক সম্পাদিত হয়, তখন প্রত্যেকটা প্রতিলিপি ইহার সম্পাদনকারীর পক্ষে বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য, যদি কার্বন কপি থাকে। ব্যাখ্যা 2 বলছে যেই ক্ষেত্রে কিছু সংখ্যক দলিল একই পদ্ধতিতে প্রস্তুত হয়, যেমন মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফির ক্ষেত্রে হইয়া থাকে, সেই ক্ষেত্রে উহার প্রত্যেকটি অন্যগুলির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যেই ক্ষেত্রে সেইগুলির সমস্ত একটি মূল দলিলের নকল, সেই ক্ষেত্রে ওইগুলো মূল দলিলটির বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য নয়। মূল দলিলটার নকল এক জিনিস, আর হচ্ছে কন্টিনিউয়াসলি প্রডিউসড একটা জিনিস, একই জিনিস সেম ভাবে প্রডিউসড হচ্ছে, তাহলে প্রত্যেকটাই ওইটার বিষয়ে প্রাথমিক সাক্ষ্য। কিন্তু একইভাবে প্রডিউসড না, একটা একভাবে প্রডিউসড, বাকিগুলো ফটোকপি করা হইলো, তখন কিন্তু সেইটা প্রাথমিক সাক্ষ্য হইল না। এখানে বলছে যে এক লোকের দখলে এমন কতগুলি প্রচারপত্র আছে বলিয়া দেখানো হয় যার সমস্তগুলি একটা মৌখিক দলিল হইতে একই সময়ে মুদ্রিত হয়েছে। প্রচারপত্রগুলির যে কোনো একটি অপর একটি বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু সেইগুলির একটিও মূল প্রচারপত্রের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য নয়। অত কথা বুঝতে হবে না, বুঝতে হবে যে মোদ্দা কথা সেইটা মূল খোদ সেই জিনিসটাই কিনা। এইটা আপনি এইভাবে ভাবতে পারেন যে এই উদাহরণটাকে, যে দৈনিক পত্রিকা তো অসংখ্য সংখ্যা প্রকাশিত হয়, কোটি কোটি সংখ্যা, লক্ষ লক্ষ সংখ্যা প্রকাশিত হয়, তাহলে এই লক্ষ লক্ষ সংখ্যা প্রকাশিত পত্রিকা প্রত্যেকটাই আরেকটা পত্রিকার প্রমাণ হিসেবে প্রাথমিক দলিল, অর্থাৎ প্রত্যেকটা পত্রিকায় প্রাথমিক, কারণ ওইটা একেবারে লার্জ স্কেলে একই জিনিস প্রডিউসড হয়েছে। এখন এগুলো নিয়ে অবশ্য তর্ক উঠবে। চট্টগ্রামের বিভাগের লোকেরা চট্টগ্রামে আলাদা সংস্করণ পায় প্রথম আলোর, খুলনা বিভাগের লোকেরা আরেকটা সংস্করণ পায়, রাজশাহী আলওয়ারা আরেকটা পায়, সিলেট ওয়ালারা আরেকটা পায়। চট্টগ্রামের প্রথম আলো দেখবেন চট্টগ্রামের বড় বড় নিউজ গুলো আগে দিয়ে রাখছে, আর এদিকে সিলেটের লোকেরা ওরা সিলেটের খবর আগে আগে পাচ্ছে, ভাবতেছে সারা দেশের লোকে বোধহয় এই খবরটা জানলো, মোটেও না। তো এখন এইটা প্রাথমিক সাক্ষ্য হিসেবে কেমনে গণ্য হবে, কোনটা কার প্রাথমিক, সেটা একটা প্রশ্ন থেকে যায় বটে। কিন্তু থাকলেও যার জন্য যা প্রাথমিক সেটাই প্রাথমিক, মূল কপিটা। আর আপনি যদি পত্রিকার ফটোকপি দেন তাহলে কি আর হইল না। ওকে, তো যাই হোক, প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে খোদ দলিলটাই যে বোঝাবে সেটা আদালতে উপস্থাপনের জন্য বোঝাবে, এটা প্রথম লাইনেই বলে দিয়েছে। এরপরে ধারা 63 বলছে মাধ্যমিক সাক্ষ্য বলতে কি বোঝায়। বলছে মাধ্যমিক বলতে নিম্নলিখিত গুলোকে বোঝায়, 5 প্রকার। বলছে এই আইনে অতঃপর বর্ণিত বিধান অনুযায়ী প্রদত্ত জাবেদা নকল, সেটাকে বলে মাধ্যমিক সাক্ষ্য। জাবেদা নকল মানে জানেন তো, ইংরেজিতে সার্টিফাইড কপিস। এখন যদি জিজ্ঞেস করি যে সার্টিফাইড কপিস মানে কি, এটা কিন্তু আপনারা জানেন না বেশিরভাগ, সেই জন্য আবারও সবাই কান খাড়া করে শুনেন। সার্টিফাইড কপিস বা বাংলায় এটাকে বলা হয় জাবেদা নকল, বা অনেক সময় বলা হয় সই মোহরকৃত নকল, মানে সই করা হয়েছে, মোহর অঙ্কিত করা হয়েছে, মানে সিল মারা হয়েছে, সই দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, এইরকম ভাবে একটা উত্তোলিত নকল। এটার আরেকটা সংক্ষেপিত নাম হচ্ছে জাবেদা নকল, সহি মোহরকৃত নকল,
বা জাবেদা নকল, ইংরেজিতে উহাকে বলে সার্টিফাইড কপিজ। এই জিনিসটা কি? কোর্ট, আপনি উকিল হইছেন, আপনার পক্ষে এক মক্কেল 10 বোতল ফেন্সিডিল সহ ধরা পড়ছে, আপনার মক্কেল এসে আপনার কাছে মানে এটার দ্রুত জামিন চায়। আপনি কোর্টে আবেদন করলেন, উনি সংসারের একমাত্র হাল ধরা লোক, ওনার একটা ফার্মেসি আছে, উনি না থাকলে তো চলবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এদিক পুলিশ রিপোর্ট দিছে উনি ফার্মেসিতে ওষুধ বেচার তলে তলে ফেন্সিডিলও বেচে। এখন আপনি আসামির কি করলেন? জামিন আবেদন করলেন আসামির পক্ষ হইয়া। আদালত কইলো জামিন নামঞ্জুর। তখন কি করবেন? তখন ওই জামিন নামঞ্জুর তো বললো, বিচারক কি করবে? ওই নীল কাগজের নথিতে একটা অর্ডার লিখবে, অদ্য এত তারিখ 19 নভেম্বর 2021 বাদী পক্ষ আদালতে হাজির আছেন, বিবাদী পক্ষ হাজির আছেন, বা আসামি পক্ষ হাজির আছেন। আসামি পক্ষে জামিনের আবেদন করা হয়েছে, তাহা দেখিলাম, তাহা দেখিয়া যুক্তিসঙ্গত কারণ না পেয়ে জামিন নামঞ্জুর করা হলো। সিদ্ধান্তটি নথিবদ্ধ হলো, নিচে ওনার সিগনেচার। এটা হচ্ছে ওই 19 তারিখের সিদ্ধান্ত, 4-5 লাইনে শেষ। পরবর্তী ধার্য তারিখ অমুক তারিখ, ওই দিন এটা হবে, ওইটা হবে, ইত্যাদি। তাহলে আপনি যদি সেই জামিনের জন্য যদি দায়রা কোর্টে গিয়ে আবার জামিন চান, যে নিচের কোর্ট দেয় নাই, বিজ্ঞ আদালত, আপনি বড় আদালত আছেন, আপনার ক্ষমতা আছে, প্লিজ দেন। ওরা যদি প্রমাণ হয়, তাহলে মামলার বিচারে সেটা প্রমাণ হবে, দেখা যাবে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন, এই আছেন সেই আছেন, নানা কারণে প্লিজ জামিনটা দেন। এর মধ্যে 1 মাস পার হয়ে যায়। কিন্তু ওই যে দায়রা কোর্টে যে জামিনের আবেদনটা করতে হয়, সেটা কিসের ভিত্তিতে করতে হয়? নিচের কোর্টে জামিন না মঞ্জুর করার যে আদেশ লিপিবদ্ধ করিয়া আছে, সেই আদেশটা একটা কি করতে হয়? জাবেদা নকল তুলতে হয়। জাবেদা নকল মানে, আবু বকর সিদ্দিক ভাই, আপনার কানে হেডফোন আছে, আপনি একটা কফি অর্ডার করেন, আপনি তো বাড়িতেই আছেন মনে হয়, হ্যাঁ? ভাবিকে বলেন সুন্দর করে একটা কফি বানায় দিবে। খুব টায়ার্ড ছিলেন অন্য দিন, কিন্তু আজ তো শুক্রবার, একটু রেস্ট হওয়ার কথা। তো এর আগেও আপনাকে ডেকেছিলাম, কানে হেডফোন ছিল না, বুঝতেই পারেন নাই। আমরা সবাই অনেকক্ষণ হেসে লুটোপুটি খেয়েছি, হাসতে হাসতে। লজ্জা পায়েন না, এটা স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক না। কষ্ট করে বসে আছেন দেখে মনটা খারাপ লাগছে। সবাই অনেক পরিশ্রান্ত থাকে, এর মধ্যেও একটা স্ট্রাগল করছি আমরা সবাই, না? এই স্ট্রাগল ইনশাল্লাহ জয়যুক্ত হবে, হ্যাঁ, ইনশাল্লাহ জয়যুক্ত হবে। তো যা বলছিলাম, যে ওই নিচের কোর্টের সিদ্ধান্তের একটা কি করতে হবে? এটা জাবেদা নকল তুলতে হবে, মানে সহি মোহরকৃত নকল তুলতে হবে, মানে ইংরেজিতে সার্টিফাইড কপিজ বলে। তাহলে ওই কপিটা তুলতে হবে। ওই কপিটা কি? মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য না, প্রাইমারি এভিডেন্স না। প্রাইমারি এভিডেন্স কোনটা? খোদ ওই নথিটা। আপনি যখন উপরে আদালতে যাচ্ছেন, তখন কি নিচের আদালতের ওই ডিসিশনটা নিয়ে যাবেন, ডিসিশনটার একটা নকল তুলে নিয়ে যেতে হবে, জাবেদা নকল বা সহি মোহরকৃত নকল বা সার্টিফাইড কপিজ। তো আদালতের কাছে আবেদন করবেন, প্লিজ আমাদের দেন, আমি আপনার বস কোর্টের কাছে যাবো গা, যায়া এইটা নিয়ে আমি আবেদন করব, জামিনের জন্য রিকোয়েস্ট করব। তখন কি করবে? তখন ওইটারই হুবহু একটা স্ট্যাম্পের উপরে কম্পোজ করে লিখে দিবে, যা লিখেছেন বিচারক, তারপরে বিচারক ওখানে সিগনেচার দিবেন। এটা হচ্ছে সহি মোহরকৃত নকল, জাবেদা নকল বা সার্টিফাইড কপিজ। সেই সার্টিফাইড কপিজটা কি? মাধ্যমিক সাক্ষ্য, ভোলা যাবে না। 2,
মূল দলিল হতে এইরূপ যান্ত্রিক উপায় নকল, কপিজ মেড ফ্রম দ্য অরিজিনাল বাই মেকানিক্যাল প্রসেস। যাতে নকলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং এরূপ নকলের সহিত মিলাই বা অন্য নকল। তার মানে ফটোকপি মেশিন এটা যান্ত্রিক ভাবে নকল তৈরি করে, তাই না? একদম হুবহু। এটা কলমের ফোঁটা থাকলে সেটাও চলে আসে না? আবার কেউ কেউ জালিয়াতি করার জন্য অবশ্য দু একটা অক্ষর কেটেও দিতে পারে সাদা কাগজ দিয়ে, না ঢেকেও দিতে পারে। হোয়াট এভার, তার মানে যান্ত্রিক উপায়ে নকল, এটা কি মাধ্যমিক সাক্ষ্য। তারপর হচ্ছে মূল দলিল হইতে প্রস্তুত করা কিংবা দলিলের সহিত মিলাইয়া নেওয়া নকল। মূল দলিল অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকলো, অনুরূপ ভাবে আরেকটা নকল লেখা হইলো, লেখা সিগনেচার করা হলো, সিগনেচারে বলা হলো মানে প্রয়োজনীয় অথরিটি, সংশ্লিষ্ট অথরিটি কইলো যে হ্যাঁ ওইখানে যা লেখা আছে এই নকলেও তাই লেখা আছে। 4 হচ্ছে কোন দলিলের প্রতিলিপি যেই পক্ষ উক্ত দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে। কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ উক্ত দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে ওইটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। যে লোক কোন দলিল দেখাইয়াছে তাহার দেওয়া ওই দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ, দেখাইয়াছে না দেখেছে, তাহার দেওয়া ওই দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। এইখানে কি বলছে? উদাহরণ সমূহতে বলছে একটা মূল দলিলের সাথে ফটোগ্রাফ মিলে। আচ্ছা এই উদাহরণ দেখবেন আপনারা, উদাহরণ কি পড়াবো? হ্যাঁ, উদাহরণগুলো দেখে নিলেই হয়। এরপরে বলছে প্রাথমিক সাক্ষ্য হচ্ছে উৎকৃষ্ট সাক্ষ্য। আদালত সবসময় উৎকৃষ্ট সাক্ষ্যই চায়, মানে মূল দলিলই চায়। তবে প্রায়ই নানা রকম জটিলতার কারণে সেটা সম্ভব হয় না বা প্রাথমিক সাক্ষ্য আদালতে উপস্থাপন করা যায় না। হ্যাঁ, তখন মাধ্যমিক সাক্ষ্যের প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, কেউ দলিল কুক্ষিগত করে রাখছে, ও দলিল হাজির করতেছে না, আদালত বলা সত্ত্বেও সে করতেছে না, সে বলছে আমার কাছেও দলিল নাই, তাহলে ওই দলিলের কোন একটা ফটোকপি প্রয়োজনের সত্যায়িত করে হাজির করে কথা বলতে হচ্ছে, তাহলে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে ব্যবহার করা যাচ্ছে না। পারতপক্ষে আদালত উৎকৃষ্ট সাক্ষ্য চাইবে, পারলে মৌখিক সাক্ষ্য চাইবে, দালিলিক সাক্ষ্য যদি হয় তাহলে প্রাথমিক সাক্ষ্য ওই খোদ দলিলটাই চাইবে। ওটার ফটোকপি মটোকপি ফটোগ্রাফ এই সমস্ত চলবে না, কোনো ধানায় পানায় চলবে না। পাইলে তুমি প্রাইমারি এভিডেন্স আমার কাছে নিয়ে আসো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তুমি আসলে কতটা সত্য বলতেছো না বানায় বলতেছো। ওকে, তাহলে এরকম ভাবে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে এগুলো প্রমাণ প্রমাণ করা যায় যখন কিনা প্রাথমিক সাক্ষ্যের অভাব আছে বা প্রাথমিক সাক্ষ্য হাজির নাই তখন। এরপরে 64তে বলছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রুফ অফ ডকুমেন্টস বাই প্রাইমারি এভিডেন্স। আমরা তাহলে আচ্ছা এটা পড়ে নেই। বলছে এই আইনের অতঃপর যে সমস্ত ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে সেগুলো ব্যতীত অন্যান্য সমস্ত ক্ষেত্রে দলিল সমূহ অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করিতে হইবে। Documents must be proved by primary evidence except in the cases hereinafter mentioned, মানে hereinafter mentioned মানে তলে নিচের দিকে যা যা মেনশন করা হয়েছে সেগুলো বাদ দিয়ে কি করতে হবে? সবগুলো প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে আমরা 61 ধারায় পড়লাম যে দালিলিক সাক্ষ্য দুই রকম ভাবে প্রমাণ করা যেতে পারে, একটা প্রাথমিক সাক্ষ্য একটা মাধ্যমিক সাক্ষ্য। 62তে এসে বলে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে। তার প্রথম কথাটাই বিগ হিট কথা, বলছে খোদ দলিলটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য 5 প্রকারে 5টা ধরনের কথা উল্লেখ করেছে। যান্ত্রিক উপায়ে নকল, জাবেদা নকল প্রথমটাই বলেছে না, এরকম ভাবে অবিকল প্রস্তুতকৃত নকল, হোয়াট এভার সামহাও এটা নকল, সেটাকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য। তারপরে একটু কথা আমি বললাম যে প্রাথমিক সাক্ষ্য ভালো না মাধ্যমিক সাক্ষ্য ভালো, বোঝাই যাচ্ছে খোদ দলিলটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, তাহলে সেটাই আদালত বেশি পছন্দ করবে, সেটাই মানে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। তাহলে প্রাথমিক সাক্ষ্য উৎকৃষ্ট সাক্ষ্য।
তাহলে প্রাথমিক সাক্ষ্য দ্বারা পরবর্তীতে ৬২-র পরে ৬৩-তে এসে ওটা মাধ্যমিক সাক্ষ্যের ৫ প্রকারের কথা বলে ৬৪-তে বলছে যে নিচের ব্যতিক্রম বাদে আর যা কিছু আছে সমস্ত কিছু প্রাথমিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করতে হবে। তো নিচের যা কিছু আছে সেগুলো আমরা এখনো দেখি নাই, দেখব। তো কি বলছে সেখানে? বলছে যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, কেসেস ইন হুইচ সেকেন্ডারি এভিডেন্স রিলেটিং টু ডকুমেন্টস মে বি গিভেন। বলছে নিম্নবর্ণিত ক্ষেত্রে কোন দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। মাধ্যমিক সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় এইটা নির্দিষ্ট করে দিলে তো বাকিটা পাওয়া যায় না। তাহলে মাধ্যমিক সাক্ষ্য বিষয় এখানে ডিটেল করেছে। বলছে যে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে কিংবা মূল দলিলটি তার দখলে বা কর্তৃত্বে আছে কিংবা আদালতের সামনের আওতার বাইরে এখতিয়ারের বাইরে কোনো লোকের দখলে বা কর্তৃত্বাধীনে আছে বলিয়া যদি দেখানো হয় বা প্রতীয়মান হয়, কিংবা যদি এমন লোকের দখলে বা কর্তৃত্বাধীনে থাকে যেই লোক উপস্থাপিত করিতে আইনত বাধ্য কিন্তু ৬৬ ধারায় বর্ণিত নোটিশ দেওয়া সত্ত্বেও সেই লোক যদি উহা উপস্থাপিত না করে। অর্থাৎ যেই লোকের কাছে দলিল আছে, ধরেন আপনি একটা মামলা করলেন কিন্তু মামলার মূল দলিলটা আপনার কাছে নাই, ওটার ফটোকপি আছে, তাহলে মূল দলিলটা হাজির করার জন্য আপনি যখন মামলাটা করছেন তখনই বলে দিলেন যে মূল দলিলটা আমার কাছে নাই, ওটার ফটোকপি আছে, সত্যায়িত করে আমি দিলাম জমা, এই মূল দলিলটি মিস্টার করিমের কাছে আছে এবং করিমকেও মানে এই মামলার প্রয়োজনে কি সমন দেওয়া হোক। তো সমন দেওয়া হলো, সেই লোক আর হাজির করে না, দলিলটা আদালতে উপস্থাপন করে না বা দলিলটি উপস্থাপনের জন্য আদালতে পাঠায় না। এরকম ক্ষেত্রে কি হবে? বলছে এরকম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কাজ চালানো যাবে, কোনো অসুবিধা নাই। খ নম্বর বলছে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে সেই লোকের বা তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করিয়েছে বলিয়া যখন প্রমাণ করা হয়। কোনোভাবে মামলার বিবাদী যার কাছে দলিল থাকার সম্ভাবনা ছিল বা আছে কোনো কারণে এবং সে এটা কোনোভাবে লিখিতভাবে পূর্বে স্বীকার করেছে, এইটা যদি আদালতকে দেখানো যায় যে এই দলিলটা তো আসলে তার কাছে আছে এবং সে তো আদালতে এটা হাজির করার ব্যাপারে নয় ছয় করবে, গড়িমসি করবে, সো এইটা মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আমার কাজ চালাইতে হইতেছে, তখন আদালত সেটা গুরুত্ব দেবে। বলছে মূল দলিল যে ক্ষেত্রে বিনষ্ট হয়েছে বা হারাইয়া গেছে, এমন হতে পারে না হারাইয়া গেছে, হতে পারে, কিংবা যেই ক্ষেত্রে মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য দিতে ইচ্ছুক লোক তার নিজের ত্রুটি বা অবহেলা ব্যতীত অন্য কোনো কারণে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে উহা উপস্থাপিত করতে পারে না। এরকম মূল দলিলটির প্রকৃতি সেই ক্ষেত্রে এরূপ যে সহজে উহা স্থানান্তর করা যায় না, অথবা মূল দলিলটি যেই ক্ষেত্রে ৭৪ ধারায় উল্লেখিত সর্বসাধারণের দলিলের আওতাভুক্ত। এই দুটো জিনিস খেয়াল করেন, যেই দলিলটা যেই ক্ষেত্রে এমন যে সহজে উহা স্থানান্তর করা যায় না, অথবা কি যেটা দলিলটা ৭৪ ধারায় উল্লেখিত সর্বসাধারণের দলিলের আওতাভুক্ত। ৭৪ ধারায় পাবলিক ডকুমেন্ট বলে একটা আইডিয়া আছে, তো সেই পাবলিক ডকুমেন্ট বলে যে আইডিয়া আছে সেই আইডিয়াতে যা বর্ণনা করেছে সেইটা যদি আমরা দেখি, তো সেইখানে একটা কথা বলছে যে কোনো বেসরকারি লোকের কোনো জিনিস যদি সরকারিভাবে সংরক্ষিত থাকে, যেমন জাদুঘরে ধরা যাক যে আসাদের রক্তমাখা শার্ট, শহীদ আসাদ আর কি, হ্যাঁ, এই যে কদিন আগে শহীদ আসাদ দিবস গেল, ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক। আসাদের রক্তমাখা শার্ট আছে জাতীয় জাদুঘরে, দেখেছেন নিশ্চয় আপনারা শাহবাগে যারা এসছেন। তো রক্তমাখা শার্ট তো সহজে স্থানান্তরযোগ্য না, ওইটা কিন্তু সর্বসাধারণের দলিলের আওতাভুক্ত, ওইটা আর আসাদের ব্যক্তিগত শার্ট না, ওটা এখন জাতীয় সম্পদ, ওটা সর্বসাধারণের দলিল হিসেবে পরিগণিত হয়েছে। অথবা এমন একটা দলিল যেমন বঙ্গবন্ধুর ডায়েরি হতে পারে, যেটা খুবই ছেঁড়া মেরা অবস্থায় কোন রকমে সংরক্ষিত আছে, সেটা যদি স্থানান্তর করে তাহলে ওইটার কম্পিটেন্সি কমে যাবে, তাহলে ওই বিষয়টার মাধ্যমিক সাক্ষ্যই যথেষ্ট, ওটা সম্পর্কে কোনো প্রাথমিক সাক্ষ্যের প্রয়োজন নাই।
বলছে। ক্লিয়ার? এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ঘ উম। মূল দলিলটি যে ক্ষেত্রে এমন যে এই আইন বা বাংলাদেশে বলবৎ অপর কোনো আইনে উহার জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহার করার বিধান আছে। জাবেদা নকল কি প্রাইমারি এভিডেন্স না সেকেন্ডারি এভিডেন্স? আমরা জানলাম ধারা 63 মতে জাবেদা নকল বা সার্টিফাইড কপি একটা সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি এভিডেন্স 5টা প্রকারের, প্রথমটাই ছিল জাবেদা নকল। বলছে বাংলাদেশের আইন অনুসারে জাবেদা নকল যেখানে পারমিটেড, আপিল করার সময় কি রায় নকল দিতে হয়, তাই না? আদেশের সময় সেটা নিয়ে আপিল করুক, রিভিশন করুক, কি করতে হয়? সেই সংশ্লিষ্ট আদেশের নকল দিতে হয়। তো ওখানে আদালত আইনে বলেই দিচ্ছে নকল দিতে হবে, ওইখানে মূল দলিল তো হাজির করার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। তাহলে এইগুলো হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। এরকম ছতে আরো একটা পয়েন্ট বলছে, মূল দলিলে যখন অন্যান্য এমন বহু সংখ্যক দলিলের বিবরণ যেগুলো আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নয় এবং যেই ঘটনা প্রমাণ করতে হবে তা ওই সমস্ত দলিলের সাধারণ ফলস্বরূপ, হোয়াটএভার, এরকম ভাবে উম চ ছ পর্যন্ত বর্ণনা রয়েছে। আশা করি এইটুকু জিনিস প্রত্যেকটা ধারা আমাদের পড়তে হচ্ছে, কোনো উপায় নাই। হ্যাঁ, সাক্ষ্য আইন তো একটা ছোট আইন, প্রত্যেকটা ধারাতেই পর্যাপ্ত ইনফরমেশন আছে, যে কোনো ইনফরমেশন থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর আমরা ধারা 66 হচ্ছে দলিল দাখিল করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। বলছে যে যেই ক্ষেত্রে কোনো পক্ষ 65 ধারার ক অনুচ্ছেদে বর্ণিত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চায়, সেই দলিল যার দখলে বা কর্তৃত্বাধীনে আছে তাকে বা তার অ্যাটর্নি বা অ্যাডভোকেটকে অবস্থান করার জন্য পূর্বাহ্নে সেই পক্ষ আইন অনুযায়ী নোটিশ না দিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে না। যদি জানা যায় যে অমুক ব্যক্তির কাছে আছে, তাহলে কি করতে হবে? সেই ব্যক্তিকে আগেই নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে মাধ্যমিক সাক্ষ্য হাজির করতে হবে। আইনি নোটিশ সম্পর্কে নির্দিষ্ট কিছু না থাকলে মোকদ্দমার পরিস্থিতি বিবেচনা আদালত সেই যেরূপ যুক্তিসঙ্গত সেরূপ নোটিশ দিতে হবে। তবে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য নিম্নলিখিত ক্ষেত্রে বা আদালত অন্য যে ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন রহিত করেন সেই ক্ষেত্রে নোটিশ দেওয়া লাগবে না। বলছে যেই দলিল প্রমাণ করিতে হবে তাহাই যেই ক্ষেত্রে একটা নোটিশ। মোকদ্দমার প্রকৃতি বিবেচনায় যেই ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ অবশ্যই এই কথা জানে যে দলিলটি তাকে উপস্থাপিত করতে হবে, বিরুদ্ধ পক্ষের কাছে দলিল আছে, বুঝছেন, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়েই এটা চলবে। যেই ক্ষেত্রে প্রতীয়মান হয় কিংবা প্রমাণিত হয় যে বিরুদ্ধ পক্ষ প্রতারণা বা বল প্রয়োগের দ্বারা মূল দলিলটি হস্তগত করে রেখেছে। 4 নম্বর, যেই ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধি মূল দলিলটা আদালতে পেশ করেছে। 5 বলছে যেই ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ তার প্রতিনিধি দলিলটি হারাইয়া যাবার কথা স্বীকার করেছে। দলিলটি যার দখলে আছে সেই লোক যদি আদালতের নাগালের মধ্যে বা এখতিয়ারের আওতার মধ্যে না থাকে। এই তাহলে কি সহজ কথা, আমি যে বিষয়টা নিয়ে প্রমাণ করতে চাই, যেটা আমার মামলার বিষয়বস্তু, সেইটাই যদি সামহাউ বিবাদীর কাছে থেকে থাকে এবং বিবাদী যদি বলে বা না বলুক, হোয়াট এভার, সেটা বিবাদীর কাছে আছে, বিবাদী এর আগে বলপূর্বক সেটা নিয়ে গেছে, ফলে ওইটার একটা ফটোকপি বা একটা রেজিস্ট্রি অফিস থেকে আমি এটা নকল তুলেছি, সেই নকল তোলা সাপেক্ষে আমি আদালতে মোকদ্দমাটি দায়ের করছি, তাহলে আদালত সাধারণভাবে এই মাধ্যমিক সাক্ষ্য গ্রহণ করে নেবে, কারণ এটা বিবাদী পক্ষ বলপূর্বক বা জোরপূর্বক সেটা গ্রহণ করে তার কুক্ষিগত অবস্থায় রেখেছে। এবং আদালতের বিশ্বাস করার একটা কারণ আছে যে বিবাদীর স্বার্থ সংশ্লিষ্ট বিধায় বিবাদী এই মামলায় হাজির হবে এবং সেই দলিলটা হাজির করবে, প্রয়োজনে তাকে নোটিশ দিতে হবে। নোটিশ সম্পর্কে আদালত যেমন মনে করবেন তেমন নির্দেশ দিতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট দলিল সম্পর্কে নোটিশ। তাহলে এই গেল একটা বিষয়, ধারা 66। এরপরে ধারা 67, 68 এই সমস্ত জিনিসপত্র আছে, আমরা দেখছি।
8:16 বাজে, আমাদের কি একটা ব্রেক দিয়ে পড়া উচিত? মতামত কি? আচ্ছা, 8:16 বাজে, আমরা 8:30 ঢুকবো। ততক্ষণ পর্যন্ত রেকর্ডিং বন্ধ রাখছি, আপনাদের মাইক্রোফোনও বন্ধ রাখছি। সবাইকে ধন্যবাদ। 8:30 ঢুকবো। এখন থেকে আর মাত্র 13 মিনিট। আমরা বিরতির পরে আবার ফেরত আসলাম। আশঙ্কাজনকভাবে কমিয়ে গেছে উপস্থিতি। বিরতি দিলেই এই কাণ্ডটা হয়। যাই হোক, এখনো অনেকে জয়েন করছেন একের পর এক, এটা ভালো। তো আমরা যেটা পড়ছিলাম, এর মধ্যে একটা অংশ আছে এরকম, আমি সরি এটা শেয়ারই তো করি নাই, ওয়েট। এখানে ধারা 67 থেকে 73 পর্যন্ত, এটা একটা শেষের অংশ আছে। হ্যাঁ, এটার একটা পারতপক্ষে আমি একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাই এই অংশটুকু পড়াবো। হ্যাঁ, এটা ঠিক এই মুহূর্তে পড়াতে চাচ্ছি না। ধারা 67 থেকে 73, এটা শেষের ক্লাসের দিকে মনে করায় দিয়েন, সাক্ষণের ক্লাস যখন শেষ দিকে যাব। এরপরে আমরা 74 ধারা থেকে পড়ব। এইটা শিরোনাম হচ্ছে সরকারি দলিল, শিরোনামে আলোচনা। তো 74 ধারা থেকে বা 75 ধারা মিলিয়ে বেশ কিছু প্রশ্ন বার কাউন্সিলে এসে থাকে। সরকারি দলিল কি? পাবলিক ডকুমেন্টস। নিম্ন বর্ণিত দলিলগুলো সর্বসাধারণের দলিল, মানে হচ্ছে পাবলিক ডকুমেন্ট। এখানে বলছে যেই সকল দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের, কোন সার্বভৌম কর্তৃপক্ষের মানে যে কোনো রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্র তো সার্বভৌম। খ নাম্বার সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের। গ নাম্বার বাংলাদেশের বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের, বিদেশের বলার মানে তো সব দেশ অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য কিংবা কার্যের লিপিবদ্ধ বিবরণ। দুইয়ে বলেছে বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত বেসরকারি দলিলের লিপিবদ্ধ বিবরণ। এগুলো হচ্ছে সব সরকারি দলিল, পাবলিক ডকুমেন্টস। কোনো বেসরকারি দলিল যদি সরকারিভাবে সংরক্ষিত হয়, যেমন ওই যে আসাদের রক্তমাখা শার্ট বা বঙ্গবন্ধুর ডায়েরি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস যা কিনা সরকারিভাবে সংরক্ষিত আছে, সেটাও সরকারি দলিল বলে গণ্য হবে। তা বাদে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সকল প্রতিষ্ঠানের, যা কিনা সরকারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের ডকুমেন্ট, সেটাও সরকারি দলিল। বাইরের বিশ্বের অন্যান্য বিদেশি রাষ্ট্রের অথবা যে কোনো সার্বভৌম কর্তৃপক্ষের যে কোনো শাসন বিভাগীয় কাজ বা বিবরণ, এগুলো সরকারি দলিল হিসেবে গণ্য হবে। আর যা সরকারি দলিল না, সেটা হচ্ছে বেসরকারি দলিল। নিচের কোনটি সরকারি দলিল, কোনটি বেসরকারি দলিল, এইরকম প্রশ্ন হর হামেশা আসে, একটা দুটা করে প্রশ্ন থাকবেই। 74 আর 75 পড়েই এটা বুঝতে হবে আমাদেরকে। তো সরকারের অন্তর্ভুক্ত যা আছে তার সবই হচ্ছে
সরকারি দলিল। ওইটা বাদে ব্যক্তিগত লেভেলে যা চালাচালি করি বা যা আমরা জানি বা বুঝি বা যা আমরা ব্যক্তিগত বেসরকারি পর্যায়ে ব্যবহার করি সেগুলোকে বলা হয় বেসরকারি দলিল। এখন তার মানে হচ্ছে, এটা কথাটা বুঝে রাখেন, এখান থেকে একটু রিডিং পড়ায় পড়ায় পড়াই, হ্যাঁ। বলছে যে বিচারকের রায় একটা সরকারি দলিল। সরকারি দলিল না, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা জিনিস। বিচারক রায় দিয়েছে, সরকারি কর্মচারী হিসেবে এটা রায় দিয়েছে, সেটা তো একটা পাবলিক ডকুমেন্ট। কেননা তা সরকারি কর্মকর্তা কর্তৃক প্রণীত বা লিখিত। আবার কোনো মামলা করার যে আর্জি লেখা হয় অথবা তার যে জবাব দেয় প্রতিপক্ষ, এগুলি যখনই সরকারি কর্মকর্তাদের দ্বারা গৃহীত হয়, সে মানে সই স্বাক্ষর সমেত, বা তাদের বিচারিক কার্যক্রমের অংশ হয়ে যায় যখনই আর্জি বা জবাব, তখন সাথে সাথেই এগুলো সরকারি দলিল বলে গণ্য হবে, রাইট? আপনি মামলা করলেন, আর্জি ড্রাফট করলেন, আর্জির খসড়া তৈরি করলেন, তখন কিন্তু এটা সরকারি দলিল না। অ্যাডভোকেটে হিসেবে আপনি মক্কেলের কথা শুনলেন, কথা শুনে না বুঝা মামলাটা কিভাবে দায়ের করতে হবে সেটার জন্য একটা খসড়া আর্জি লিখলেন। সেই আর্জিটা আরো সংশোধন করে টোরে আদালতে মামলাটা দায়ের করবেন, এই তো। তো বলছে যে কোনো একটা খসড়া যখন আপনি করলেন আর্জির বা জবাবের, তখন কিন্তু সেটা সরকারি দলিল না, তখন বেসরকারি দলিল ওটা। আবার ওইটাই যখন আপনি আদালতে সেরেস্তাদারের কাছে বা পেশকারের কাছে বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সেটা জমা দিবেন মামলা দায়ের করার জন্য, যখন কিনা তা আদালতের সিল সাপ্পর সহকারে সেটা গৃহীত হবে, তখনই সাথে সাথে সেটা সরকারি নথির অংশে বা সরকারি ডকুমেন্ট হিসেবে মর্যাদা পাবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আর্জির কপি বা জবাবের কপি কি সরকারি নথি, পাবলিক ডকুমেন্ট? ইয়েস, আর্জির কপি বা সরকারি জবাবের কপি এটা মানে পাবলিক ডকুমেন্ট। যদি বলে আর্জির খসড়া, অ্যাডভোকেট কর্তৃক প্রণীত আর্জির খসড়া, এটা কি সরকারি নথি, তখন কিন্তু সরকারি নথি না। তাহলে সেন্সটা বোঝা যাচ্ছে যে ওইটা এখনো জমা পড়ে নাই। আচ্ছা, এই সমস্ত সরকারি দলিলের ক্ষেত্রে এইটার জাবেদা নকল বা নকল মানে কি? সার্টিফাইড কপি না ইংরেজিটা, যা কিনা উক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী দ্বারা সঠিক বলে গণ্য বা স্বাক্ষরকৃত বা সিলমোহরকৃত হয়, তবে কি এই সব জাবেদা নকল দিয়ে আদালতে প্রমাণ করা যাবে বা সাক্ষ্য হিসেবে তা ব্যবহার করা যাবে। এই কথাটা এর পরের ধারায় বলা আছে, মানে ৭৭ ধারায় বলা আছে। আর ৭৬ ধারায় বলা হচ্ছে উপযুক্ত ফিস প্রদান সাপেক্ষে দলিল দেখতে অধিকার সম্পন্ন কোন লোক যে কোনো সরকারি দলিলের জাবেদা নকল তুলতে পারবে বা সংগ্রহ করতে পারবে। আর ধারা ৭৮-এ সাধারণভাবে এইসব দলিল প্রমাণের বিষয় হিসেবে কিভাবে প্রমাণ করতে হবে, কোন শর্তে করতে হবে, এসব বিষয়ে বলা আছে। ধারা ৩টা ভালোভাবে দেখে রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখে রাখি, লেটস সি। ধারা ৭৬-এর সরাসরি সংজ্ঞা মানে শিরোনামটা হচ্ছে সরকারি দলিলের জাবেদা নকল, সার্টিফাইড কপিজ অফ পাবলিক ডকুমেন্টস। কি বলছে? বলছে সর্বসাধারণের কোন দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারি কর্মচারী, উক্ত দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন কোন লোক, হুইচ এনি পার্সন হ্যাজ এ রাইট টু ইন্সপেক্ট। সর্বসাধারণের কোন দলিলের জিম্মাদার, কে জিম্মাদার? জিম্মাদার মানে কি? আচ্ছা, আমরা ধারাটা পড়ি। কোন জিম্মাদার, প্রত্যেক সরকারি কর্মচারী, উক্ত দলিল যিনি পরিদর্শনের অধিকার সম্পন্ন কোন লোক, তিনি যদি উপযুক্ত ফিস আদায় করিয়া সেই দলিলের একটা নকল সেই লোককেই দিবে যিনি চাইলেন, shall give that person on demand a copy of it on payment of the legal fees therefore, এবং তৎসহ নকলটির নিম্নোক্ত ভাবে এই মর্মে একটা ঘোষণা সংযোজিত করিয়া দেবে যে নকলটি সেই দলিলের বা তার অংশ বিশেষের
সঠিক নকল এবং উক্ত ঘোষণা সংশ্লিষ্ট অফিসারের তারিখ সহ স্বাক্ষর ও নাম সহ সরকারি উপাধি সংযোজিত করতে হবে এবং উক্ত কর্মচারী সিলমোহর ব্যবহারের কর্তৃত্ব সম্পন্ন হলে উহাতে সিলমোহর অঙ্কিত করিতে হবে এবং উক্তরূপ ঘোষণাযুক্ত নকল জাবেদা নকল বলিয়া গণ্য হবে, শ্যাল বি কল্ড সার্টিফাইড কপিস। তাহলে সার্টিফাইড কপিজ এর সংজ্ঞা কোথায় দেওয়া আছে? জাবেদা নকলের বা সই মোহরকৃত নকলের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? ৭৬ ধারায় দেওয়া আছে। লেখেন, জাবেদা নকলের সংজ্ঞা কোন ধারায় বর্ণিত আছে? ৭৬ ধারায়। ধারার শিরোনাম কি? সরকারি দলিলের জাবেদা নকল। এখানে বলছে সরকারি দলিলের জাবেদা নকল দেওয়া যাবে, ওটা বলতে গিয়ে কেমনে দিতে হবে, আর সেটা সরকারি দলিলের জাবেদা নকল বা জাবেদা নকল বলতে কি বোঝায়, সার্টিফাইড কপিজ বলতে কি বোঝায়, সেইটা বলা হচ্ছে। বলছে সর্বসাধারণের কোন দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারি কর্মচারী। মানেটা কি? সরকারি দলিলের জিম্মাদার কে? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? কে? ওই সংশ্লিষ্ট অফিসার। একটা সহকারী জজের রায়ের যদি কোনো কপি আপনি তুলতে চান, তাহলে ওই সহকারী জজের দেওয়া রায়ের কপির জিম্মাদার কে? ওই সহকারী জজ। আপনি যদি থানা থেকে কোনো কিছু তুলতে চান, কোনো ডকুমেন্ট, তাহলে ওই ডকুমেন্টের জিম্মাদার কে? ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি? আপনি যদি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে কোনো কিছু তুলতে চান, ডিসি অফিস থেকে কোনো কিছু তুলতে চান, কোনো মন্ত্রণালয় বা কোনো সচিবালয় থেকে যদি কোনো কিছু তুলতে চান, তাহলে ওই অফিসের হেড, যে অফিসের ওই দলিল, সেই অফিসের হেডই ওটার জিম্মাদার। তাহলে সেই জিম্মাদারের কাছে কে আবেদন করবে? যিনি দলিল দেখতে অধিকার সম্পন্ন ব্যক্তি। দলিল দেখতে অধিকার সম্পন্ন ব্যক্তি কে? প্রথমত মামলার পক্ষগণ, যার ওখানে স্বার্থ আছে। এই বাদে মামলা পক্ষগণ বাইরেও আরো অনেক লোকের স্বার্থ থাকতে পারে, তারাও বলতে পারে আমার ওই দলিলটা দরকার। এমনকি একটা সাংবাদিকও যে কোনো অফিসের ডকুমেন্ট চাইতে পারে। কেন চাইতে পারে বলেন তো? তথ্য অধিকার আইন অনুসারে চাইতে পারে। ওটার একটা নিয়ম আছে যে ওইটা জাবেদা নকল আমি চাই। তাহলে যেই সরকারি দলিলের যিনি জিম্মাদার, তার কাছে দলিল দেখতে অধিকার সম্পন্ন কোন লোক যদি চায়, তাহলে উপযুক্ত ফিস গ্রহণ করবেন ওই দলিলের জিম্মাদার ব্যক্তি। যে তোমার এই দলিলের নকল দিতে আমার এত টাকা লাগবে, তুমি জমা দাও। ওই টাকা যখন জমা দিবেন, তখন কি করবে আদালত? বলবে ওইটার একটা নকল সার্টিফাইড কপি দিবে। সার্টিফাইড কপি দেওয়ার পদ্ধতিটা কি? ওনার সিল দেবেন, স্বাক্ষর দেবেন, তারিখ দেবেন, উপরন্তু এই মর্মে ঘোষণাও দেবেন যে এইটা ওই সেই মূল দলিলের অবিকল নকল, যা বলা আছে, যেমনে বলা আছে সেভাবে এখানে লিখিয়ে দেওয়া হয়েছে। এই রূপে প্রাপ্ত দলিলকে বা প্রাপ্ত নকলকে বলা হয় জাবেদা নকল, সার্টিফাইড কপিস। ক্লিয়ার আশা করি, খুব জটিল কিছু না। তাহলে ৭৬ ধারায় সার্টিফাইড কপিজ এর সংজ্ঞা দেওয়া আছে। ওকে, এইখানে বলছে ব্যাখ্যাতে, যেই কর্মচারী তার কর্তব্য পালন প্রসঙ্গে উক্তরূপ নকল বিষয়ে কর্তৃত্ব সম্পন্ন, তিনি এই ধারার অর্থ অনুযায়ী সেই দলিলের জিম্মাদার বলিয়া গণ্য হইবেন। সিম্পল। Any officer who, by the ordinary course of official duty, is authorized to deliver such copies shall be deemed to have the custody of such documents within the meaning of this section. তাহলে
দলিলের জিম্মাদার কে হবেন সেটারও সংজ্ঞা এখানে ব্যাখ্যা করেই দিয়েছে ব্যাখ্যা অংশে ৭৬ ধারাতেই। ৭৭-এ বলছে জাবেদা নকল দাখিল করিয়া প্রমাণ, প্রুফ অফ ডকুমেন্টস বাই প্রোডাকশন অফ সার্টিফাইড কপিস। অনুরূপ জাবেদা নকল সর্বসাধারণের যে দলিলের নকল বা যেই দলিলের অংশবিশেষের নকল বলিয়া কথিত হয়, সেই দলিলের বা তার অংশবিশেষের বিষয়বস্তুর প্রমাণস্বরূপ উহা উপস্থাপন করা যেতে পারে। ধারা ৭৮ অন্যান্য সর্বসাধারণের দলিল প্রমাণ, প্রুফ অফ আদার অফিসিয়াল ডকুমেন্টস। নিম্নলিখিত সর্বসাধারণের দলিলগুলি নিম্ন বর্ণিত উপায়ে প্রমাণ করা যাইতে পারে। দ্য ফলোইং পাবলিক ডকুমেন্টস মে বি প্রুভড অ্যাজ ফলোস। আচ্ছা যাই হোক, ৭৭ ধারায় তার মানে জাবেদা নকল দাখিল করিয়া যে প্রমাণ করা যায় বা এতে কোনো বাধা নাই সেটা স্পষ্টভাবে বলেছে বলেছে তারপরে বলেছে অন্যান্য পাবলিক ডকুমেন্টের প্রমাণ। বলছে নিম্নলিখিত সর্বসাধারণের দলিলগুলো মানে পাবলিক ডকুমেন্টগুলো নিম্ন বর্ণিত উপায়ে প্রমাণ করা যেতে পারে। এখানে কিছু কথাবার্তা বলা আছে, থাকুক, এটা নিজ দায়িত্বে রিডিং পড়ে নেবে। এরপর থেকে ৭৯ থেকে ৯০ ধারা, এটার শিরোনাম হচ্ছে দলিল সম্পর্কে অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্টস। প্রিজাম্পশন সম্পর্কে এখানে শুধু একটা ধারায় এখন পড়াবো, ৯০ ধারাটা। বাকি যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো আমরা আগামী কালকে না, আগামী পরশুদিন যদি সম্ভব হয় রবিবারে একটা ক্লাস নিব, সেখানে দেখাবো, কারণ আমার কাছে ওই ফাইলগুলো এই মুহূর্তে নাই। মানে মে প্রিজুম কোনটা, শ্যাল প্রিজুম কোনটা, এটা বোঝাবো আপনাদেরকে এক ধাক্কাতে ওই ক্লাসে, এই আইডিয়াটা দিয়ে দিব। এটা আমাদের প্রকাশিত বইয়ে সুন্দর তালিকা আছে, মানে যেই তালিকাটা অন্যান্য বইয়ে আছে কিন্তু দুর্বল, পরিষ্কার করে নাই, এমনকি ২টা তথ্য মিসিংও আছে। বই ইনশাল্লাহ ১০ তারিখের মধ্যে দেব। দলিল সম্পর্কে অনুমান, অনুমানের প্রশ্নটা কেন আসছে? মামলা যখন আপনি দায়ের করেন, দায়ের করার সময় কোনো একটা দলিল বিষয়ে মানে কোনো একটা ঘটনা বিষয়ে আদালত প্রাথমিকভাবে কিছু অনুমান করে নেয় যে ঘটনাটা সত্য। ওটা সত্যি মনে হলেই তো তারপরে উনি সমনের জন্য পাঠাবেন না। মামলার আর্জি দেখা, বাদীকে দেখা, বাদীর ২-৪ কথা শুনে যদি মনে হয় যে এটা একটা সৃজনকৃত মামলা, সৃজিত মামলা, তৈরি করা মামলা, মামলা বানানো হয়েছে, এরকম যদি মনে হয় বা এই রিলেটেড যদি আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, তাহলে কি হবে? তাহলে এই যেমন ফৌজদারি মামলার ক্ষেত্রে কি করবে পুলিশ? বাদী সম্পর্কেই তদন্ত করতে পাঠাবে যে বাদীর ঘটনার সত্যাসত্য যাচাই করে আসো। ওটা কোন ধারায় ছিল? ২০২ ধারায় বলা ছিল। অনুরূপ ভাবে দলিল যেটা আদালতে উপস্থাপন করা হয় সেটা সম্পর্কে আদালতের অনুমান কেমন হবে, কিরূপ হবে, সেটা সম্পর্কে বলছে ধারা ৯০-এ। ৯০ একটা বিশেষ তথ্য আছে, এই তথ্যটা একটু মুখস্থ রাখার জন্য বলছি। বলছে ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্টস 30 ইয়ার্স ওল্ড। বলছে যখন কোনো একটা দলিল ৩০ বছরের পুরাতন বলে গণ্য হয় বা প্রমাণ করা হয় এবং তার সংশ্লিষ্ট মামলায় যেই পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজত হতে যদি উহা আদালতে উপস্থিত হয়, তখন আদালত অনুমান করতে পারেন যে সেই দলিলের স্বাক্ষর অন্যান্য সমস্ত অংশ যেই লোকের হস্তাক্ষর বলিয়া অনুমিত হয় তা সেই লোকেরই হস্তাক্ষর, এবং সেই ক্ষেত্রে দলিলটি সম্পাদন সহিমোহরকৃতকরণের বিষয়ে বিবেচ্য, যেই ক্ষেত্রে আদালত অনুমান করতে পারেন যে যে লোকের দ্বারা উহা সম্পাদিত ও সহিমোহরকৃত হওয়া বলিয়া গণ্য হয়, সেই লোকের দ্বারা উহা যথাবিহিত রূপে সম্পাদিত ও সহিমোহরকৃত হয়েছে। অর্থাৎ একটা ৩০ বছরের পুরাতন দলিল, সেইটা সম্পর্কে আদালতের অনুমান হবে এইরকম যে সেই দলিলটা যথাযথভাবে সম্পাদিত হয়েছিল, যেই লোকের ওটা সম্পাদন করার কথা সেই লোকই সেটা সম্পাদন করেছে, অন্য কেউ নয়,
এটা যার হস্তাক্ষর হওয়ার কথা, মানে যার হাতের লেখা হওয়ার কথা তারই হাতের লেখা বলে অনুমান করে নিবে। কখন? যদি দলিলটি উপযুক্ত হেফাজত থেকে আসে তখন, তার আগে না। এখন উপযুক্ত হেফাজত বলতে কি বোঝাবে? আপনার দাদার নামে একটা জমির দলিল, সেই জমির দলিলটা আপনি দাদার হেফাজত থেকে, দাদা মারা গেছেন, আপনার বাবাও খুব অসুস্থ, এই অবস্থায় আপনার কাছে আছে এবং আপনার কাছেই সেটা সংরক্ষিত আছে গত 20 বছর ধরে। এটা নিয়ে মামলা করার প্রয়োজন হলে কোর্ট যদি দেখে যে আপনি মামলার বাদী এবং এটা আপনার দাদার জমির দলিল এবং ওয়ারিশ সূত্রে দেখা যাচ্ছে যে এটা আপনারই পাওয়ার কথা বা আপনারই হেফাজতে রাখার কথা, পরিবারের বড় সন্তানের বড় নাতি, ওকে, এরকম যদি হয়, তাহলে আদালত মনে করবে যে হ্যাঁ এটা তো ঠিক লোকের কাছেই ছিল। কিন্তু ওই দলিলটা যদি কোনো শত্রু পক্ষের কাছে, যিনি কিনা মামলার বিবাদী, তার পক্ষ থেকে হাজির করা হয়, হাজির করে যদি মামলা করা হয়, তখন কি হবে? তখন অবশ্যই সেই দলিলের অনুমান সম্পর্কে আদালত মনে করবেন না যে এই দলিলের সব জিনিস ঠিক আছে। তাহলে 30 বছরের পুরাতন দলিল যদি হয় এবং সেটা যদি সঠিক লোকের হেফাজত থেকে আসে, মানে যার হেফাজতে থাকার কথা ছিল, যার হেফাজতে থাকার কথা ছিল আসলে যার, তিনি মৃত, কিন্তু তার ওয়ারিশগণের মধ্যে যার হেফাজতে থাকার কথা ছিল তার হেফাজতেই এটা আছে, যদি এমন হয় তাহলে কি হবে? তাহলে আদালত ওই দলিল সম্পর্কে অনুমান করে নেবেন যে ওই দলিলের সব বক্তব্য ঠিক আছে, দলিলের পক্ষবিন্দের কথা, দলিল যার দ্বারা লিখিত হওয়ার কথা ছিল, যা যা তথ্য আছে সব ঠিক আছে। কিন্তু দলিলটা যদি 30 বছরের কম বয়সী হয়, মানে বিগত 30 বছরের মধ্যে সম্পাদিত হয়, 29 বছর 11 মাস 29 দিনের মাথায় যদি ওই দলিলটা হয়, তখন আদালত অন্যবিধ প্রমাণ চাইতে পারেন, মানে ওটাকে সঠিক বলে মনে নাও করতে পারেন। এটা হচ্ছে দলিল সম্পর্কে অনুমান। 90 ধারা, 30 বছরের পুরাতন ডকুমেন্ট যদি উপযুক্ত হেফাজত থেকে আসে তাহলে সেটাকে আদালত সঠিক বলে প্রতীয়মান বলে গ্রহণ করবেন। তাহলে 100 ধারা পর্যন্ত আমরা আর পড়ছি না, ঠিক আছে? বাকি অংশটুকু আমরা কালকে পড়বো এবং তারপরে আরেকটা দিনে সাক্ষ্য আইনের ক্লাস শেষ করে দেবো, সেটা রবিবার বা সোমবার। যদি সম্ভব হয় তাহলে কালকেই শেষ করব, কালকে বোধহয় সম্ভব হবে না তো, কারণ আমাদের বেশ কিছু বিষয় পড়েই থাকলো। আপনারা কে কে কথা বলতে চান তারা তারা হাত তুলবেন দয়া করিয়া। গাজী মোহাম্মদ শাহনেওয়াজ বলবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ক্লাসগুলো আমি ওই যদি ওয়ার্কিং ডে এর মধ্যে থাকে, মানে রোববারে থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি থাকে, তাহলে স্যার আমি ওই হাজির করতে পারি না আর কি, 8টার পরে হয়ে যায় তো আস্তে আস্তে আচ্ছা, থেকে। 8টার পর হয়ে যায় তো, যেদিন ক্লাসটা নিব আশা করছি সোমবার বা মঙ্গলবারে নেওয়ার চেষ্টা করব, সেই দিন আপনি একটু আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, মানে সেক্ষেত্রে মানে 8টার আগে উপস্থিত হলে হবে, আমরা 8টা থেকে ক্লাস নিব বড় জোর। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আওলাদ হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 আমি বলেন। আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে এই ফর্ম ফিল আপটা সম্ভবত কি এই মাসে হবে, বা এটা তো আপনার একটা ধারণা কিরকম এই হতে মাসে পারে? ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর একটা বিষয় হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, আমি আবার পূর্ব রেজিস্ট্রেশন করেছি এবং রেজিস্ট্রেশন কার্ডও পেয়েছি। হ্যাঁ, সেই হুম। ক্ষেত্রে আমার ফর্ম ফিল আপ যখন করতে হবে, সেটা কি একদম সিআরপিসির 5টা বা এইগুলো আগে যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেইভাবেই করতে হবে, নাকি হ্যাঁ, সেই একটা সেই সেই মামলাগুলো দিয়েই চলবে। ওইগুলাই হুম এগুলাই উল্লেখ করতে হবে না? হুম হুম হুম। এই বিষয়টা জানার জন্য জি, থ্যাংক ইউ। ফর্ম ফিল আপ আসলে তখন অ্যাক্টিভিটি শুরু হবে। থ্যাংক ইউ। রোমানা ইসলাম বলেন তো। স্যার ও যে সেকশন 62 এ যে ব্যাখ্যা দুটো বলছে না, মানে হুম। এই ব্যাখ্যা দুটো বুঝতে পারলাম না স্যার। মানে স্যার কাউন্টার পার্ট বলতে কোনটা বুঝাইছে? যে একটা দলিল যদি বিভিন্ন খণ্ডে হয় সেটা হচ্ছে কাউন্টার পার্ট? হ্যাঁ, এইটা হচ্ছে যে প্রত্যেকটা অংশই সেখানে মুখ মানে প্রাইমারি এভিডেন্স হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটা তো স্যার ব্যাখ্যা 1 এ বলেছে, আর স্যার হ্যাঁ, ব্যাখ্যা 2 তে যেটা বলেছে সেটা?
ব্যাখ্যা 2 তে যেন কি বলেছে আমাকে দেখতে হবে। আচ্ছা আমি দেখছি, একটু পরে আবার দেখছি। স্যার থ্যাংক ইউ। ওখানে ওই যে ফটোগ্রাফির কথা বলছে, ফটোগ্রাফি, লিথোগ্রাফি, তারপর হচ্ছে মুদ্রণ, এরকম। হ্যাঁ, ওই তো মুদ্রণ যন্ত্রের সাহায্যে, লিথোগ্রাফির সাহায্যে যখন একটা জিনিস, অসংখ্য জিনিস প্রডিউসড হয়, হ্যাঁ, তখনও সেটা প্রাথমিক সাক্ষ্যের মধ্যেই পড়বে, প্রাইমারি এভিডেন্সের মধ্যেই পড়বে। তাহলে হচ্ছে নিউজ পেপার, এটাকে স্যার কি বলা যাবে? প্রাথমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য নিউজ পেপার, স্যার মানে প্রাইমারি এভিডেন্স। এটা আমি বুঝলাম না স্যার, যে একটা একটা দলিল থেকে যদি আমি আপনার মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে রোমানা। ও আচ্ছা সরি স্যার স্যার। স্যার 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 আমি আতিয়ার রহমান স্যার। জি আতিয়ার রহমান, জি বলুন বলুন। ওনার প্রশ্নকে আমি একটু ক্লিয়ার করে দিব স্যার, আপনার প্লিজ অনুমতি প্লিজ সাপেক্ষে। প্লিজ প্লিজ বলেন বলুন। উনি আসলে যে লিথোগ্রাফি, ফটোগ্রাফি, ওনার ওখানে একটা পেজ লাগছে। বিষয়টা হচ্ছে কি যে আগের দিনে, আজ হয়তো 15-20 বছর আগে যখন টাইপ করা হতো, ওই টাইপে থিন পেপার ব্যবহার করা হতো। ওই থিন পেপারে 4টে 5টা 7-8টা পেপার একসাথে টাইপ হতো। এখন প্রথমটাই মূল টাইপটা হতো, দ্বিতীয় গুলি তো ওই কার্বন থেকে টাইপ গুলি বের। এই যে 7-8টা কপি বের হলো, প্রত্যেকটি 7-8টা কপি প্রাইমারি এভিডেন্স স্যার। হুম, ওই যে ওখানে ওই লিথোগ্রাফি, ফটোগ্রাফি ও তার ইয়ে লাগছে স্যার, ফটটা লাগছে। তো ওইটাই আছে স্যার। ওই অফিসার যখন 7-8টা কপির প্রত্যেকটি, প্রথম যে পাতাটা বেরোতো সেটাও প্রাইমারি এভিডেন্স, এবং ওই 7 নম্বরে যে পাতাটা বেরোতো সেটাও প্রাইমারি এভিডেন্স। এই জন্য ওইটা আইনটা তো অনেক আগের, এই জন্য লিথোগ্রাফি, ফটোগ্রাফি এগুলির কথা বলা আছে। এগুলো কথা আছে, জি। স্যার এভাবে বুঝাই। হ্যাঁ না, ঠিক এইভাবে আছে, ওনাকে আপনি বুঝাইয়া দেন। সুন্দর বলেছেন, মানে ধন্যবাদ আপনাকে রোমানা ইসলাম, আপনার জ্ঞাতব্যের জন্য জানাই। মুদ্রণ যন্ত্রের মাধ্যমে যখন একটা অনেক জিনিস, অসংখ্য জিনিস প্রডিউস হইতে থাকে, তখন প্রত্যেকটাই প্রাইমারি এভিডেন্স হিসেবে গণ্য হয়। কিন্তু যখনই ওইটার আপনি মুদ্রণ যন্ত্র বাদে অন্য কোনো যান্ত্রিক উপায়ে যার অবিকল নকল তৈরি করছেন আলাদা করে, যেমন ফটোকপি তখন আবার নকল তৈরি করা যায়, জি, কিন্তু ফটোকপি তখন করা আবার নকল সেকেন্ডারি এক জিনিস, আর প্রথম যে মুদ্রিত পত্রিকাটা সেটা আরেক জিনিস। হ্যাঁ, তো ফলে তো ওই দুটার, ওটা তখন ফটোকপিটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, আর মুদ্রিত পত্রিকাটা লাখে লাখে ছাপানো হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, এবং প্রত্যেকটা পত্রিকায় প্রাইমারি এভিডেন্স তখন। হ্যাঁ, এই। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মিজান রহমান। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমি জানতে চাইছিলাম স্যার, যে যে এমসিকিউ পরীক্ষাতে কি স্যার নেগেটিভ মার্কিং আছে আছে নাকি 0.25, আল্লাহ। 0.25, মানে একে মানে 4টা হলে কাটা যাবে? চারটা হলে 1 নাম্বার কাটা যাবে, 4টা ভুল হলে। আর এমনিতে ফার্স্ট মার্ক স্যার 50? 50, জি। ওকে। হ্যাঁ, মাইক্রোফোন বন্ধ করেন। আচ্ছা, এরপরে কৃষ্ণ কেয়ার শর্মা। স্যার ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং। পরীক্ষা যতই ঘনিয়ে আসছে আমাদের পড়ার চাপ একটু বাড়ছে। এখন আমরা কি 2টা বা 3টা সাবজেক্ট এট এ টাইমে পড়ে গেলে কি কোনো সেকশনের প্রবলেমে পড়বো কিনা একটু যদি আইডিয়া দেন আর কি। না, এখন এট এ টাইম 2টা 3টা সাবজেক্ট পড়ার সময় চলে আসছে। ইনফ্যাক্ট আমরা এই যে এই মাসটা একটু পার হতে দেন, সামনের মাস থেকে আমাদের রেলগাড়ি চলবে ঝমাঝম। ধন্যবাদ ধন্যবাদ স্যার। ওই বিষয়ে পরিকল্পনা আগামী মাসে জানানো হবে শুরুতেই। রেজাউল ইসলাম ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ। স্যার আমরা তো স্যার দূরে থাকি, হ্যাঁ। তো স্যার আপনি তো অফলাইন বেস করাচ্ছেন, আর আমাদের স্যার আপনি রিভিশন বেস একটা করতে চাইছিলেন স্যার, সেটা সম্পর্কে সেই রিভিশন ব্যাচ আকারেই খানিকটা চলতে থাকবে, কিংবা রিভিশন ব্যাচ আমরা দেখি এটা ডিসেম্বরেই জানাবো। একটা রিভিশন ব্যাচের আলাদা টাইম, রেগুলার ব্যাচের আলাদা টাইম, এইভাবে ফিক্স করতে হবে। দেখি করব একটা। জি স্যার, ডোন্ট ওয়ারি, ডিসেম্বর থেকে করব। রিভিশন ব্যাচের বৈশিষ্ট্যটা আর একটু ভিন্ন রকমের হবে। হ্যাঁ, ওখানে ওইটা একটু এমসিকিউ কেন্দ্রিক হবে, মানে কিছু আলোচনা হবে, অর্ধেক আলোচনা অর্ধেক এমসিকিউ, মানে পারলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা টরীক্ষা নিব। জি স্যার, সেটাই দরকার স্যার আমাদের এখন। জি, এখন বেশি করে পরীক্ষার মধ্যে ঢুকতে হবে, মানে যাদের পড়া হয়ে গেছে আর কি তাদের জন্য একাধিকবার বা একবার অ্যাট লিস্ট। থ্যাংক ইউ। মিস্টার আবু বকর সিদ্দিক।
স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আসলে ওই যে 58 থেকে 60 পর্যন্ত ধারাটা আমরা মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স হিসেবে গণ্য, 59 আর তাই না 60 স্যার? বলেন, হ্যাঁ 59 আর হ্যাঁ। 60, হ্যাঁ 59 আর 60 স্যার। জি। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, তাহলে 58টা ওই স্বীকৃতি হলাম। কিন্তু এখানে স্যার হুম, এই প্রত্যেকটা দালিলিক এবং মৌখিক হুম। দুটা পার্ট করা হচ্ছে। তো দুটা পার্টে স্যার প্রত্যেকটা কি প্রাথমিক এবং দালিলিক সাক্ষ্য হিসেবে, প্রাথমিক মৌখিক সাক্ষ্য এবং দালিলিক মৌখিক সাক্ষ্য। তাহলে প্রাথমিক দালিলিক সাক্ষ্য আর মৌখিক দালিলিক সাক্ষ্য এগুলোর মধ্যে একটু কিছু ডিফারেন্স বোঝা ক্লিয়ার করলে ভালো হতো স্যার। আমার কথাটা বুঝতে পারতে পারিনি স্যার। মানে বিষয়টা হলো কি প্রত্যেকটাই স্যার পরস্পর দুটো করে করা হয়েছে। একটা হলো মৌখিক মৌখিক সাক্ষ্য, প্রাথমিক মৌখিক সাক্ষ্য এবং দালিলিক মৌখিক সাক্ষ্য উভয়টা নিয়ে, নাকি স্যার এরকম আছে না স্যার? প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য এটা দালিলিক সাক্ষ্যের ব্যাপারে প্রসঙ্গটা আসে, আর মৌখিক সাক্ষ্যের ব্যাপারে এর প্রাথমিক বা মাধ্যমিক এরকম দালিলিক। কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ কিন্তু স্যার আমি এটাই আর কি একটু বুঝতে স্যার, আমি দেখেছি স্যার যে এখানে কোন এক জায়গায় একটু বলতেছেন যে মৌখিক সাক্ষ্যটা এবং দালিলিক সাক্ষ্যটা দুটোই পরস্পর এই দুই ক্লাসিফিকেশন করে করা হচ্ছে দুটাকেই। আচ্ছা ঠিক আছে, মানে এইটা মৌখিক সাক্ষ্য অনেক সময় হতেই পারে যে ওইখানে ঘটনাস্থলে যিনি ছিলেন তিনি প্রত্যক্ষভাবে কিছু দেখেছেন, আবার কিছু লোকের কথাও শুনেছেন, এরকমও হতে পারে। যে আমি দেখলাম যে স্ট্যাব হইলো, স্ট্যাব হওয়ার পরে একটা শোরগোল শুনতে পেলাম, শোরগোলে শুনলাম যে মানে মিস্টার করিম মিস্টার রহিমকে চাকুটা মেরেছে, কিন্তু গতদিন নাকি ওই মানে যিনি চাকু খেয়েছেন, যিনি ছুরিকাঘাত প্রাপ্ত হয়েছেন, তিনি নাকি গতকালকে ওর বাড়িতে যে মেরে দিয়ে আসছিল, এরকম লোকজন বলা বলছি করছিল, এরকম শুনলাম। ঠিক আছে, তাহলে ওই কথাটা তো তার ডিরেক্ট অভিজ্ঞতাজাত না, উনি শুনলেন শোনা কথা। হ্যাঁ, তো এখন উনি প্রত্যক্ষ সাক্ষী হিসেবেই সাক্ষ্য দিতে এসেছেন এবং সাক্ষ্য দিলেন, কথা প্রসঙ্গে ওই কথাটাও চলে আসলো, ফলে ওইটাও যুক্ত হলো এরকম। এখন এর বাইরে কি আছে যাই হোক আমার জানা নাই, আপনি বইগুলো দেখেন, প্রয়োজনে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ ওকে স্যার, থ্যাঙ্কস। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হুয়াতু কিউজি, হুয়াতু কিউজি। আসসালামু স্যার। জি। স্যার দেওয়ানি কার্যবিধির 15তম ক্লাসে দেউলিয়া নিয়ে আলোচনা করবেন বলছিলেন, সেটা কি আলোচনা হয়েছিল? কি দেওয়ানি কার্যবিধির 15তম ক্লাসে দেওয়ানি কার্যবিধির 15তম ক্লাসে দেউলিয়া নিয়ে আলোচনা করার কথা ছিল। হ্যাঁ, দেউলিয়া নিয়ে বিশেষ আলোচনা হয় নাই, ওইটা ওই যে ধারা বিধি থেকেই যা বোঝানোর বুঝাইছি। পরে আলোচনা করবেন বলেছিলেন আর কি। না, কিন্তু ওইটা নিয়ে সেদিন বলেই নিয়েছি যে এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আর যাওয়ার দরকার নাই বা যাইনি। হ্যাঁ ঠিক আছে। জি ঠিক আছে, আমরা আর আজকে কাউকে সময় দিচ্ছি না, কালকে ইনশাল্লাহ 7টার সময় ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা চেষ্টা করব 7টাতেই নেওয়ার, যদি কোনো কারণে হেরফের হয়, হেরফের হোক আর না হোক যেটাই হোক আমরা আপনাদেরকে জানাবো। যাদের নিতান্ত প্রয়োজন আছে তারা আমাকে ফোন দিতে পারেন। ক্লাসটা শেষ করে উঠতে হবে, যে মার্কেটের দরজাটা বন্ধ হয়ে যায় দ্রুত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।